তো বন্ধুরা, আমাদের এই বেসিক কোর্সে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চঞ্চল রয়। আর এই বেসিক ক্লাস শেষ হতে হতে মোটামুটি আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন যে স্টক মার্কেটটা কি, কোথায় ট্রেড করতে হয়, কোথায় করতে হয় না। আর এই বেসিক কোর্সটা ক্লিয়ার করার পরই আপনারা অ্যাডভান্স কোর্সের জন্য এলিজিবল হয়ে যাবেন। সব থেকে প্রথমে আমি একটা কথা বলতে চাই, যখনই আমরা স্টক মার্কেটের নামটা শুনি তখন আমাদের মাথায় কিছু কিছু ইমাজিনেশন তৈরি হয়। যেরকম টিভির নিউজ, সিএনবিসি চ্যানেলের নিউজ, কেউ না কেউ কিছু বলে যাচ্ছে, পরপর প্রাইস এদিক থেকে ওইদিকে চলে যাচ্ছে, রিলায়েন্স, টাইটান, টাটা মোটরস, ডিএলএফ, অনেক রকমের স্টক বাড়ছে কমছে। আবার আমাদের ওয়াল স্ট্রিটেরও হচ্ছে ইমাজিনেশন চলে আসে, যেখানে লক্ষ লক্ষ কম্পিউটার, সেখানে লোক ছুটাছুটি করছে, কিবোর্ডে প্রেস করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ওই ট্রেডিংটা ওরকম নয়, কারণ এখন ডিসকাউন্ট ব্রোকার প্রচুর তৈরি হয়ে গেছে। আমরা নিজেদের হাতে মোবাইলের একটা অ্যাপ দিয়েও ট্রেডিং করতে পারি, শুধু চার্টটা আমাদেরকে বড় স্ক্রিনে দেখে নিতে হয়। আমি এই ক্লাসগুলোতেই প্রত্যেকটা জিনিস ব্রেকডাউন করে আপনাদেরকে বোঝাবো, সুতরাং আপনাদের বুঝতে খুবই ইজি হয়ে যাবে যে স্টার্টিং এ বেসিকটা আমাদের কেন দরকার আর এটা জানাটাও আমাদের কেন দরকার। তো সময় নষ্ট না করে চলুন আমরা দেখি যে আমরা এই ক্লাসটায় আমরা কি কি শিখবো। সবথেকে প্রথমে চ্যাপ্টার 1 দ্য ফাউন্ডেশন। এখানে আমরা শিখবো হোয়াট ইজ ট্রেডিং এন্ড হাউ ইটস ওয়ার্ক, টাইপ অফ মার্কেট হয়, ট্রেডিং ভার্সেস ইনভেস্টমেন্ট, এটা ডিফারেন্স কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, টাইপ অফ ট্রেডার্স, কিরকম ট্রেডার হয় এই মার্কেটে, যেরকম স্ক্যালপার, ইন্ট্রাডে, সুইং ট্রেডার, পজিশন। তারপরে হচ্ছে কমন মিসকনসেপশন অ্যাবাউট ট্রেডিং, যেটা সবার ভিতরে আমাদের মধ্যে থাকে। তো চলুন আমরা শুরু করি হোয়াট ইজ ট্রেডিং এন্ড হাউ ইটস ওয়ার্ক। সবথেকে প্রথমে ট্রেডিং জিনিসটা কি। বেসিক্যালি ট্রেডিং মানেই আমরা ভাবি যে শেয়ার কেনা বেচা বা ক্রিপ্টো কেনা বেচা বা ইউরো ইউএসডি কেনা বেচা বা গোল্ড কেনা বেচা, কিন্তু আদেও ট্রেডিংটা এটা নয়। আমরা যখন বাইরে বেরোই বাড়ির থেকে তখন কিন্তু অনেক দোকানপাট আমরা চোখে দেখি, আর প্রত্যেক দিন আমরা যে মাছ বাজার থেকে মাছ কিনছি, সবজি কিনছি, প্লাস জামা কাপড় কিনছি, জুয়েলারি কিনছি, যারা এটা বিক্রি করছে তাদের জন্য এটা হচ্ছে ট্রেডিং। কারণ তারা কোনো জায়গার থেকে কিনে আনছে আর আবার লাভ রেখে বা লোকসান করে যে কোনো একটা করে আমাদের বিক্রি করছে, তাদের জন্য হচ্ছে জিনিসটা ট্রেডিং। যেহেতু আমরা কেনা বিক্রি করি স্টক মার্কেটে, তার জন্য আমরা বলি এটাকে ট্রেডিং। কিন্তু আসলে ট্রেডিং জিনিসটা হচ্ছে কোনো বস্তুকে কেনা আর ওটা বিক্রি করা, সেখানে প্রফিট হোক বা লোকসান হোক। এবার দেখুন, একটা আম বিক্রেতা ও 10 কেজি আম নিয়ে আসলো 100 টাকা কেজি হিসাবে, তাহলে 10 কেজির দাম কত হবে? 1000 টাকা। ঠিক আছে, 1000 টাকারও আম নিয়ে আসলো। ও পরের দিন কি করলো, 7 কেজি আম ও 120 টাকায় বিক্রি করলো। ঠিক আছে, তাহলে ওর কাছে কয় কেজি আম বাঁচলো? ওর কাছে বাঁচলো হচ্ছে 3 কেজি আম। এবার 120 টাকা করে যখন বিক্রি করলো, তাহলে হয়ে গেল আপনার এদিকে 0, এদিকে 14, আর এদিকে হয়ে যাবে আপনার 840 টাকা। ঠিক আছে, এর মানে কি 700 টাকার জায়গায় ও 140 টাকা, মানে 700 প্লাস 140 ইজ ইকুয়াল টু 840, মানে ও বিক্রি করে 840 টাকায় বিক্রি করলো, মানে 140 টাকা ও প্রফিট করতে পারলো। ভালো কথা। এবার কি হলো, পরের দিন রাত্রেবেলা বৃষ্টি পড়লো, কিছু আম পচে গেল। এবার ও তো সেই প্রফিট রেখেও বিক্রি করতে পারছে না, দামেও বিক্রি করতে পারছে না। পরের দিন ও সস্তায় কি করলো, এই 3 কেজি আম ও 90 টাকা করে বিক্রি, তাহলে কত হলো? 270 টাকা। এখানে কি হলো, ওর 10 টাকা করে লস হয়ে গেল। এক জায়গায় কি হলো, প্রফিট, আর এক জায়গায় 110 টাকা লস হয়ে গেল। ঠিক আছে, এর মানে কি ওভারঅল দেখতে গেলে ও কিন্তু প্রফিটেই আছে। এবার ও যে আমগুলো এক জায়গার থেকে কিনলো আর আরেক জায়গায় বিক্রি করলো, সেটা হচ্ছে ট্রেডিং। সেটাই আমরা করি স্টকের ক্ষেত্রে। অনেক কোম্পানি লিস্টেড আছে, ক্রিপ্টোর অনেক কয়েন্স আছে, আর এই জিনিসগুলোই আমরা করি ডিজিটাল। এবার দেখুন, আমাদের কমোডিটি মার্কেট আছে, সেখানেও আমরা আদা, রসুন, পেঁয়াজ, আলু সবই কিনতে পারি, তামা কিনতে পারি, লোহা কিনতে পারি, গোল্ড কিনতে পারি, সিলভার কিনতে পারি, অনেক কিছুই, কপার কিনতে পারি, পেট্রোলও কিনতে পারি। তো ওরকমই কিনছি, দাম বাড়ছে বিক্রি করছি, বা কমে যাচ্ছে বিক্রি করছি, লস খাচ্ছি, এটাই হচ্ছে ট্রেডিং। সেই ক্ষেত্রে স্টক মার্কেটে অনেক কোম্পানির শেয়ার লিস্টেড আছে, রিলায়েন্স আছে, ডিএলএফ আছে, টাটা মোটরস আছে, অনেক রকমের অনেক স্টক লিস্টেড আছে। সেগুলোকে ধরুন আমরা কিনলাম, একদিন পর বিক্রি হয়ে গেল, বা সেই দিনকাও যদি হচ্ছে দাম বেড়ে গেল, আমরা বিক্রি করে দিয়ে বেরিয়ে গেলাম, বা অনেকটা নিচে পড়ে গেল, দেখছি আমাদের লস হচ্ছে, বিক্রি করে দিয়ে বেরিয়ে গেলাম। এই কেনা বেচাটাকেই বলে আসলে ট্রেডিং। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন, কেনা বেচাকে বলে ট্রেডিং। এবার আমরা আসবো যে এই ট্রেডিংটা আমরা কোন কোন মার্কেটে করতে পারি, টাইপস অফ মার্কেট। সেটা হচ্ছে আমরা স্টক মার্কেটে করতে পারি, ফরেক্স মার্কেটে করতে পারি, ক্রিপ্টো মার্কেটে করতে পারি। আর স্টক মার্কেট, ফরেক্স আর ক্রিপ্টোর মধ্যে একটা সেকশন থাকে, সেটাকে বলি আমরা F&O। ঠিক আছে, প্লাস এখানে আরেকটা মার্কেট হয়, সেটা হয় কমোডিটি। একটু আগে শুনেছিলেন না যে তেল থেকে নিয়ে পেঁয়াজ, আদা, রসুন সবকিছুই বিক্রি করা যায়, কেনা যায়, লোহা, সোনা, চাঁদি, কপার সবকিছুই কেনা বিক্রি করা যায়, ক্রুড অয়েল কেনা বিক্রি করা যায়, সেটা হচ্ছে কমোডিটি মার্কেট। ঠিক আছে, এগুলোকে আমরা কি করছি আজকাল, আমরা ডিজিটালি বাড়িতে বসে একটা কম্পিউটার, ল্যাপটপ বা একটা মোবাইলের মাধ্যমেই আমরা টাকা একটা এক্সচেঞ্জকে ডিপোজিট করে দিচ্ছি, একটা কোনো কোম্পানি অ্যাপ যারা এক্সচেঞ্জের সাথে টাই আপ করা আছে, ট্রাস্ট আছে, তাদের উপরে টাকা ঢোকাচ্ছি, তার থ্রুতে
আমরা কেনা বেচা করছি, তাকে ব্রোকার বলে, ওটা আমরা পরে শুনে নেবো। কিন্তু এবার টাইপ অফ মার্কেট কি হয়? স্টক মার্কেট। এবার স্টক মার্কেটটা কি ব্যাপার হচ্ছে, অনেক অনেক কোম্পানি আছে। তো ধরুন আপনাদের চারিপাশে ধরুন কিছু কিছু জিনিস আছে, প্রোডাক্ট কোনো কোম্পানি তৈরি করেছে, ধরুন এই পেনটাই কোনো না কোনো কোম্পানি তৈরি করেছে। এবার কি হয়, কোম্পানি এত প্রোডাকশন তৈরি করে যে ওদের অনেক টাকার দরকার হয়, ঠিক আছে। এবার ওরা টাকা কোথার থেকে পাবে? একে তো হচ্ছে ওরা নিজেদের এমপ্লয়কে স্যালারি দেয়, তো ওরা টাকা দুই জায়গার থেকে পায়। এক হচ্ছে পাবলিকের থেকে ডিরেক্ট নিয়ে নেয় বা ব্যাংকের থেকে লোন নেয়, এই দুটো অপশনই আছে। তো যখন হচ্ছে পাবলিক থেকে হচ্ছে টাকা নেয় আর পাবলিককে এটা বলে যে ভাই আমার যদি প্রফিট হয় তাহলে আমি প্রফিটের যে শেয়ার হয় সেটা আমি তোমাকে দেবো। তো সেটা কিরকম করে দেবো? ধরো ও কি করবে, যে নিজের আইপিও লঞ্চ করে দেবে মার্কেটে। এবার যারা যারা ভাববে যে ঠিক আছে এই কোম্পানিতে আমি টাকা লাগাচ্ছি, হয়তো এই কোম্পানি আমাকে প্রফিট দিতে পারে, এর শেয়ার যদি কোম্পানি প্রফিট হয় তাহলে শেয়ারের দাম বেড়ে যাবে, স্টকের দাম বেড়ে যাবে, আমি তখন বিক্রি করে আমি এটার লাভ লোকসান যাওয়া হবে, প্রফিট হলে আমি প্রফিট নিয়ে নেব, ভালো কথা। তো তখন যদি এক্স ওয়াই জেড এর এখন প্রচুর টাকার দরকার, ধরুন 100 কোটি টাকার দরকার, এ কি করবে, এ হচ্ছে কোনো এক্সচেঞ্জের থ্রু থেকে, যে দেশের মধ্যে যেরকম এক্সচেঞ্জ আছে, যেরকম আমাদের এখানে সেবি আছে, এনএসসি আছে, বিএসসি আছে, ওদের থ্রুতে কি করবে, একটা আইপিও লঞ্চ করে দেবে। এবার এই টাকার হিসাবে ওরা মার্কেটে শেয়ার লঞ্চ, এবার ধরুন শেয়ারের দাম 200 টাকা হতে পারে, এর মানে 100 কোটি টাকার শেয়ার হিসাবে ওখানে কতগুলো স্টক হতে পারে, ধরুন হয়তো 5 লাখ স্টক, 200 ইন্টু 5 লাখ তাহলে হয় 100 কোটি টাকা, তাহলে হচ্ছে ওখানে 5 লাখ আইপিও লঞ্চ করে দিচ্ছে মার্কেটের মধ্যে। তো আমরা কি করি, এই 5 লাখের মধ্যে ধরুন অমিত ধরে নিন 100টা কিনলো, এবার কেউ অনেক পয়সাওয়ালা আছে ও 1 লাখ কিনে নিল, কেউ 50,000 কিনে নিল, কেউ 1000 কিনে নিল, কেউ একটাই কিনে নিল, কেউ 10টা কিনে নিল, এরকম করে 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 কি হয় যে বাই হতে থাকে। আর যেই টাকাটা পাওয়া যায়, এই যে রুপিস পাওয়া যায়, এটা কি হয়, এটা হচ্ছে কোম্পানির কাছে চলে যায়। এবার কোম্পানির কাছে টাকা এলো, ওরা প্রোডাকশন বাড়ালো, এরা যখন লাভ করবে তখনই ধরুন এই 200 টাকা যে আইপিওটা, এটা 300 টাকা হয়ে যেতে পারে, এটা 400 টাকা হয়ে যেতে পারে, এটা 500 টাকাও হয়ে যেতে পারে, বা এরকম হতে পারে যে এই যে কোম্পানিটা যে মার্কেটের থেকে টাকাটা তুললো, এবার প্রোডাকশনও করতে পারছে না, বিজনেস বাড়াতে পারছে না, লস হয়ে যাচ্ছে ওর, তখন কি হবে, এই 200 টাকাটা 60 টাকাও চলে আসতে পারে, 50 টাকাও চলে আসতে পারে, বা 2 টাকাও চলে আসতে পারে। এই ক্ষেত্রে আমরা কোনোদিন এই কোম্পানিকে ব্লেম করতে পারবো না, কারণ আমরা নিজেদের ইচ্ছাতে সেই স্টকটা কিনেছি, বুঝাতে পারলাম? তো এরকম করে হয় স্টক। তো রিলায়েন্স থেকে নিয়ে ডিএলএফ থেকে নিয়ে আপনি যে কোনো কোম্পানি হোক, হ্যাঁ ম্যান ইন্ডাস্ট্রি হোক, যে কোনো কোম্পানি হোক, বাটা হোক, গোদরেজ হোক, সবাই পাবলিক থেকে টাকা তোলে ওই স্টক মার্কেটে নিজের স্টকটাকে লঞ্চ করে। আমরা যে কিনি এই টাকাটা তাদের কাছে চলে যাচ্ছে, ঠিক আছে। এরকমই ধরুন ফরেন মার্কেটে ইউটিউবের আছে, অ্যাপেলের আছে, নেটফ্লিক্সের আছে, ইউটিউবের আছে, এগুলোর স্টক আছে। এবার ধরুন ওখানে অনেক বড় বড় কোম্পানি আছে, যেরকম টেসলা আছে, তাদের শেয়ার আছে। ধরুন আপনি কোনো ব্যাংক, আরবিএল ব্যাংক, তাদের ওখানে স্টক লিস্টেড আছে। তো এরকম সব জায়গায় প্রত্যেকটা দেশেরই বড় বড় কোম্পানি যারা মার্কেটের থেকে টাকা নেয় তাদের স্টকটা লিস্টেড থাকে, আর আমরা নর্মাল যে মানুষ সেই স্টক মার্কেটে টাকা লাগিয়ে কেনা বেচা করে প্রফিট করি বা লস করি। এটা হলো মেন স্টক। এরপর আমাদের কি হয়, ফরেক্স মার্কেট। এই ফরেক্স মার্কেটে কি হয়, ফরেক্স মার্কেটে হয় যে কারেন্সি, এই যে ডলার, ইউরো, ইউএসডি, ঠিক আছে, এই যে জিনিসগুলো হয় এগুলো কেনা বিক্রি করা হয়। এগুলো কেনা বিক্রি করে যেই প্রফিট গুলো হয় সেই প্রফিট অথবা নিজের কাছে আছে বা লস হলে লস আমাদের কাছে আছে। এগুলো কারেন্সিও কেনা বিক্রি করা যায়। আপনারা হচ্ছে কোনো জায়গায়, যেহেতু আমাদের ভারতবর্ষে এখন হচ্ছে এটা লিগাল নেই, কিছু কিছু সময় ছিল যে জিরোধাতে বা অন্যান্য অ্যাপে আইএনআর আমরা কিনা বিক্রি করতে পারতাম, বা বাইরের একটা ইউএসডি কিনা বিক্রি করতে পারতাম, সেটা এখন আর নেই আমাদের কোনো এক্সচেঞ্জে। কিন্তু হ্যাঁ ফরেন অ্যাপের থ্রু থেকে এখনো ভারতবর্ষে অনেক কেউ কিনা বিক্রি করছে এই ইউরো, ইউএসডি, আইএনআর, এগুলো পন্ড, এই জিনিসগুলো। তো ওগুলো কিনা বিক্রি করে টাকা কামানো যায়। এরপর আসছে আপনার ক্রিপ্টোটা কি, ক্রিপ্টোটা বেসিক্যালি একটা কয়েন। এবার বিষয়টা হচ্ছে আজকে কি যেরকম বিটকয়েন এসেছিল, আজকে তো এরকম হয়ে গেছে যে ফরেনে বিটকয়েনে তো পেমেন্ট করা হচ্ছে, টেসলার গাড়িও আপনি বিটকয়েনে কিনে নিতে পারবেন। এবার এই কয়েনটারই ভ্যালু এরকম হয়ে গেছে যে লোক এটাকে কেনা বিক্রি করে যাচ্ছে। সঙ্গে সঙ্গে এরও রিলেটেড অনেক কয়েন আছে, সোলানা আছে, অ্যাবি আছে, WIF আছে, হ্যাঁ ডজ কয়েন আছে। তো এই কয়েনগুলোর ভ্যালুটা কি, যেরকম হচ্ছে ইউরো, ইউএসডি একদম নিখুঁত টাকা যার ভ্যালু প্রত্যেকটা দেশে আছে, ওরকম এর যে টাকার ব্যাপারটা আছে সেটা হচ্ছে ইউএসডি নয়, ইউএসডিটি। এটা মাথায় রাখবেন। আমরা ইউএসডি দিয়ে ডিরেক্ট ক্রিপ্টো কিনতে পারবো না, আমাদেরকে কনভার্ট করে তারপরে আমাদেরকে ইউএসডিটি তে কনভার্ট করে তারপরে আমাদেরকে ক্রিপ্টো কেনা বেচা করতে হয়। তো ওরকমই প্রত্যেকটা কোনো এআই কোম্পানির কয়েন আছে, ইনফ্রা কোম্পানির কয়েন আছে, আপনার এনার্জি কোম্পানির কয়েন আছে, তারপরে ধরুন বড় বড় থিয়েটার কোম্পানির কয়েন আছে। তো ওরকমই যেরকম স্টক মার্কেটে হচ্ছে শেয়ার আছে, ওরকম ক্রিপ্টোতে বড় বড় কোম্পানি বা একটা সোসাইটির কয়েন গুলো বিল্ড করা আছে, যেগুলো কিনা বিক্রি করে লোক টাকা পয়সা কামাচ্ছে বা লস করছে। এরপর একটা সেকশন আছে,
সেটা হচ্ছে FNO, ফিউচার অ্যান্ড অপশন। ফিউচারটা তো মনে হয় সবাই জানে। দেখুন নিফটি আমাদের ভারতবর্ষে আছে, নিফটি, ব্যাংক নিফটি, ওগুলোর কিনা বিক্রি করতে গেলে আমরা ফিউচারটা কিনি, ফিউচারটা বিক্রি করি। ওরকমই স্টক মার্কেটে কি হয়, ধরুন আজকে টাইটেনের যদি আপনি 1000 পিস কিনতে চান, হয়তো অনেক লক্ষ লক্ষ টাকা লেগে যাবে। ধরুন একটা অ্যাজিউম যে আমি 1000 পিস কিনবো, 10 লাখ টাকা লেগে যাবে। তো ওখানে একটা কি করছে আমাদের এক্সচেঞ্জ, ফিউচার নামের জিনিস তৈরি করছে, যার কন্ট্রাক্ট থাকে আপনার 1 মাসে। ওরা কি করবে, ওদের লট সাইজ থাকে, আপনার 1000 দরকার, ওখানে কি হবে যে একটা লট, সেখানে 1000 কোয়ান্টিটি আছে, কিন্তু সেখানে আপনার 10 লাখ টাকা লাগবে না, সেখানে হয়তো 3.5 থেকে 4 লাখ টাকা লাগবে, আপনি ওই 10 লাখ টাকার জিনিস কিনে নিতে পারবেন। কিন্তু এটার একটা টাইম লিমিট আছে, এর একটা এক্সপায়ারি আছে। ধরুন প্রত্যেক মাসের শেষের দিকেই এর এক্সপায়ারি হয়, আপনি যবে কিনেছেন সেই মাসে এক্সপায়ারি হবার আগেই আপনাকে বিক্রি করে দিতে হবে, ঠিক আছে। এবার প্রত্যেকটা ফিউচারেরই একটা করে অপশন থাকে। আজকে এই ক্লাসে যারা যারা আপনারা দেখছেন, আমি আপনাদেরকে এই মিসকনসেপশনটা দূর করে দিতে চাই যে অপশন ট্রেডিং করার জিনিস। ফিউচারের কথা বললাম, এবার অপশনের কথা বলি। দেখুন এখানে আপনি নামটা শুনবেন FNO, মানে ফিউচার অ্যান্ড অপশন। এটা হচ্ছে ভাই বোন। প্রথম কথা, যদি আপনি ফিউচার একটা কিনেছেন, আপনাকে একটা অপশন কিনতে হবে। ফিউচারও যদি বিক্রি করে রেখেছেন, তাও আপনাকে একটা অপশন কিনতে হবে বা বিক্রি করে দিতে হবে। কারণ কি জানেন, অপশন হচ্ছে যখন ফিউচারটা তৈরি হয়েছিল, সঙ্গে অপশনটা বের করেছিল। কেন? ফিউচার 1000-এর লট থাকে, আপনার হয়তো 12 লাখ টাকা কোন জায়গায় লাগছে। ধরুন আজকে আপনি টাইটেন কোম্পানির শেয়ারের দাম 1000 টাকা, ঠিক আছে। আপনি 1000 পিস কিনবেন, 1000 কত হয়, 1 2 3 4 5 6, প্রায় 10 লক্ষ টাকা। এবার অনেক কেউ টেকনিক্যাল অ্যানালাইসিসে অনেক ভালো হয়, তারা কি করে, তারা জানে যে মার্কেট এখান থেকে বাড়তে পারে বা মার্কেট এখান থেকে পড়তে পারে। তো ওরা কি করে, ওদের কাছে 10 লক্ষ টাকা থাকে না, ধরুন 3.5 লাখ টাকা আছে। ও দেখতে পাচ্ছে যে টাইটেনের যে ফিউচার কন্ট্রাক্টটা আছে, ফিউচার কন্ট্রাক্ট যার 1000 পিস লট সাইজ, এই ফিউচারটা আপনি 1 পিস কিনলেও আপনাকে 1000টাই কিনতে হবে, কিন্তু তার দাম পড়ছে 3.5 লাখ টাকা। মানে ওকে এই 10 লাখ টাকাটা দিতে হচ্ছে না, কিন্তু ও 1000 পিস পেয়ে যাচ্ছে এই 3.5 লাখ টাকায়। ভালো কথা, কিন্তু ওকে 10 লাখ টাকা দিতে হচ্ছে না। এবারে কি করে, জিনিসটা তো কিনে নেয়, কিন্তু সঙ্গে একটা ইন্স্যুরেন্স করে নেয়। এবার ইন্স্যুরেন্স কি ও ইন্স্যুরেন্স কোম্পানির থেকে করে না। ধরুন এ যদি বাই করছে, বাই মানে কি যে মার্কেটটা এখান থেকে বাড়তে পারে, তাহলে এর প্রফিট হবে। এবার যদি মার্কেটটা নিচে পড়ে যাচ্ছে, যেহেতু লট সাইজ 1000, 1 টাকা করে পড়বে আর 1000 টাকা লোকসান হওয়া শুরু করবে। এখানে যদি 100 টাকা পড়ে যায়, ওর 1 লাখ টাকা লোকসান হয়ে যাবে। এই জিনিসটা বুঝবেন, এটা 1 লাখ টাকা লোকসান হয়ে যাবে। তো এখানে ফিউচার যখন তৈরি হয়েছিল, সঙ্গে অপশনকেও নিয়ে এসেছিল। কারণ অপশনে কি হয়, দুটো জিনিস হয়, একটা হয় কল আর একটা হয় পুট। কল আর পুট, যদি মার্কেট বাড়ে তাহলে হচ্ছে এই কলটা বেড়ে যায়, আর যদি মার্কেট নিচে পড়ে তাহলে এই পুটটা বেড়ে যায়। তো এ কি করবে, যখনই হচ্ছে 3.5 লাখ টাকা যেহেতু ইনভেস্ট করেছে, পুরো 10 লাখ টাকা নিতে পারেনি, ও আরো কিছু টাকা দিয়ে, ধরুন 100টা বা 200টা এরকমই লট সাইজের একটা পুট কিনে রেখে দেবে, ঠিক আছে। হয়তো ওই পুটটার দাম 100 টাকাও হতে পারে, 1000 টাকা না 100 টাকা হতে পারে। এতে কি হবে, ধরুন মার্কেটে বাই করেছিল, যদি নিচে পড়ছে, এখানে যে লসটা হবে, এই পুটটা এই লসটা কিছুটা হলেও কভার করে দেবে। তার জন্য অপশন মার্কেটে এসেছিল। অপশন একটা ইন্স্যুরেন্স, আমরা লাইফ ইন্স্যুরেন্স করাই তো, সেরকম অপশনটাও হচ্ছে ইন্স্যুরেন্স। অপশনের কন্ট্রাক্টের টাইম আর ফিউচারের কন্ট্রাক্টের টাইম দুটোই সেম থাকে। যদি নিফটির আজকের ডেটে হচ্ছে ফিউচারের কন্ট্রাক্ট শেষ, তাহলে অপশনেরও কন্ট্রাক্ট আজকেই শেষ। যদি যে কোনো স্টকের আজকে হচ্ছে ফিউচারের কন্ট্রাক্ট শুরু হচ্ছে, তাহলে অপশনেরও কন্ট্রাক্ট আজকের থেকেই শুরু হচ্ছে। এর জন্য ফিউচার আর অপশন কিন্তু মানে মার্কেটটা অপশন যেহেতু ফাস্ট মুভমেন্ট করে, এই ফাস্ট মুভমেন্ট করে 1-2 দিন লোক অপশন ট্রেডিং এ প্রচন্ড ঢুকে যাচ্ছে, কিন্তু অপশন কিন্তু বাই করার জিনিস নয়, অপশন সেল করার জিনিস। অপশন সেল করার জিনিস, কারণ যত হচ্ছে টাইমের কাছে যাবে অপশন, যত টাইমের কাছে এক্সপায়ারির কাছে যাবে, অপশনের রেট পড়তে থাকবে। এখানে টাইম ডিকে আছে, থিটা ডিকে আছে, অনেক রকমের জিনিস আছে। অপশন জিরোর দিকে এগোয়। এর জন্য সেলারদের কাছে 2 রকম জিনিস থাকে, কিন্তু বায়ারদের কাছে খালি মোমেন্টাম বায়াররা অপশনে টাকা কামাতে পারে। কিন্তু যদি লোক এটাই না জানে যে মোমেন্টাম কবে আসবে, অপশনে কোনোদিন টাকা কামাতে পারবে। এর জন্য ভালো কি যে আমরা অপশনটাকে অ্যাভয়েড করে, যদি সেল করি খুবই ভালো কথা, কিন্তু অপশনটাকে অ্যাভয়েড করে আমরা ফিউচারে কাজ করি, আমরা স্টকে কাজ করি, আমরা ক্রিপ্টোতে কাজ করি, আমরা গোল্ডে কাজ করি, সব জায়গায় কাজ করি। তো আশা করছি এতদূর আপনারা বুঝতে পেরেছেন। এবার এই যে ডেরিভেটিভস ব্যাপারটা আছে, মানে ফিউচার আর অপশন, এটা একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। ধরুন 4 দিন পরে একটা আইপিএল ম্যাচ হবে, আপনি যাবেন ম্যাচটা দেখ, ভালো কথা। আপনি দেখছেন আইপিএল ম্যাচের এটার যে রেটটা আছে ওটা হচ্ছে 5000, ঠিক আছে। আপনার কাছে ওরকম টাকা নেই, আপনি একটা লোককে চেনেন, ওখানকার ম্যানেজার কাউকে একটা চেনেন, ওকে আপনি ফোন করলেন, ও বললো ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই, তোমার 5000 টাকা দিতে হবে না, আমাকে 2000 টাকা দাও, আমি তোমাকে একটা ছোট কন্ট্রাক্টের মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, তুমি এটা যেই দিন ম্যাচ হবে, ধরো 5th মার্চে ম্যাচ হবে, ঠিক আছে, সেটা টিকিট কাউন্টারে দেখাবে, তুমি টিকিটটা পেয়ে যাবে। তাহলে এই লোকটার লাভ
কত হলো 3000 টাকা। যতদিন যাবে টিকিটের দাম বাড়বে, ঠিক আছে? কত? শুধুমাত্র 5 মার্চ যেদিনকা ম্যাচটা খেলা হবে, যতদিন যাবে টিকিটের দাম বাড়বে। এবার এই লোকটা যেদিনকা কাউন্টার থেকে টিকিটটা নিয়ে নিল, ঠিক আছে, এরপরে এই মুভমেন্টের মধ্যে এই 3000 টাকা প্রফিটে আছে। প্লাস এ কি করলো, এর কাছে একটা লোক আসলো যে বললো যে ভাই আমি 7000 দিয়ে দিব, তুমি আমাকে টিকিট দাও, 2000 টাকা এক্সট্রা দেবো। ও কি করলো, ও হচ্ছে 7000 এ টিকিটটা সোল্ড করে দিল। তাহলে কি হলো, এই 5 মার্চ অবধি ও মোটামুটি এদিকে 3 আর 2 5000 টাকা কামালো, 2000 টাকা লাগে, ঠিক আছে? মানে ছোট টাকা কিন্তু প্রফিটটা অনেক বেশি, প্রায় ক্যাপিটাল ডবল হয়ে গেল। এবার যদি আমি বলি এই লোকটা টিকিটটাও নিল, আর এই 5 মার্চ যেটা আছে সেদিনকে ওই স্টেডিয়ামে গেল না, টিকিট কাউন্টারেই গেল, সে সেই দিন যেতেই পারলো না কোনো অসুবিধার কারণে। তাহলে 6 মার্চে 2000 টাকার টিকিটের যে টোকেনটা কিনেছে, যে কাউন্টার অবধি যেতেই পারলো না, তার ভ্যালুটা কি হবে? ভ্যালুটা হয়ে যাবে পুরোপুরি জিরো, ওর 2000 টাকার লস হয়ে যাবে। মানে হচ্ছে এটাই হচ্ছে ফিউচার অ্যান্ড অপশন। একটা ডেটের মধ্যে আপনাকে নিজের টার্গেট বা নিজের কন্ট্রাক্ট কেটে ফেলতে হবে, এটা হচ্ছে ফিউচার অ্যান্ড অপশন। অপশন হচ্ছে কি? অপশন হচ্ছে আপনি ফিউচারের থেকে কম টাকায় কিনবেন, যদি ওটা বেড়ে গেল ওই ডেট অবধি, ধরুন 5 মার্চ অবধি সেই 10 টাকার জিনিসটা 100 টাকা হয়ে গেল, তাহলে আপনার প্রফিট। আর যদি না হলো 5 মার্চের পরে 6 মার্চে ওই অপশন জিরো হয়ে যাবে, একদম জিরো হয়ে যাবে। তারপরের দিন আপনি বিক্রি করতে পারবেন না। আপনি জানবেন যে ও আমি তো 100 টাকা দেখেছিলাম, কিন্তু যেহেতু আপনি বিক্রি করেননি সেই ডেটটায়, এক্সপায়ারির দিন পরের দিন আপনার সই করবে না ওই জিনিস যে আপনার পোর্টফোলিওতে ছিল, আর আপনার লস হয়ে যাবে। এটাই হলো ডেরিভেটিভস, এটাই হলো ফিউচার অ্যান্ড অপশন। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা আসবো পরের সাবজেক্টে, সেটা হচ্ছে ট্রেডিং ভার্সেস ইনভেস্টিং। ব্যাপার হচ্ছে দু রকমের লোক হয়, একজন চায় যে আমি জমাতে থাকবো, আর একজন চায় যে আমি ডেলি কেনা বেচা করে আর্ন করতে থাকবো। জমানোটা হচ্ছে ইনভেস্টিং, আর ডেলি কেনা বেচাটা হচ্ছে ট্রেডিং। বিষয়টা হলো ট্রেডিং হচ্ছে এরকম একটা জিনিস যেখানে আমরা ধরুন 1 লাখ টাকা, 10 লাখ টাকা বা 1000 টাকা বা 10,000 টাকা আমরা নিজের ট্রেডিং অ্যাকাউন্টে ঢোকালাম, আর আমরা স্টক, ক্রিপ্টো, গোল্ড, ফরেক্স কিছুও কিনা বেচা করে আমরা একটা লাভ করছি বা লোকসান করছি, এটা হলো ট্রেডিং। আর সেকেন্ডারি আছে, ধরুন অনেক লোক কি আছে যে এই মার্কেটে অনেক কারোর ইচ্ছা থাকে কাজ করতে, তারা প্রত্যেক সময় টাইম দিতে পারছে না। ওরা কি করে, ওরা হচ্ছে স্টক কিনে রেখে দেয় 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য, 4 বছরের জন্য, 5 বছরের জন্য। তারপরে যখন দেখে যে 100 টাকার স্টকটা 400 টাকা হয়ে গেছে বা 500 টাকা হয়ে গেছে, কারণ কোম্পানি প্রফিট করছে, স্টকেরও ভ্যালুয়েশন বেড়ে যায়, 200, 300% হচ্ছে স্টক বেড়ে যায় 4-5 বছরে, যদি আপনি ঠিকঠাক স্টক আপনি কিনতে পারেন তাহলে। তো তখন হচ্ছে প্রফিটের প্রবাবিলিটিটাও অনেকটাই বেড়ে যায়, সেটা হচ্ছে ইনভেস্টিং। আর একটা জিনিস দেখা গেছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে বলুন বা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে বলুন, ট্রেডিং থেকে লোক বেশি ইনভেস্টিং করে টাকাটা কামিয়েছে। কারণ ট্রেডিং করার সাইকোলজি 90% হিউম্যান ব্রেনে স্টোরি নেই, কারণ ট্রেডিংটা একটা প্রসেস। ইনভেস্টিং কি আছে, যে ইনভেস্টিং আমি টাকা লাগালাম, এবার আমি ঘুমিয়ে পড়লাম, একটা প্রপার স্টপ লস থাকে, যদি স্টপ লস অব্দি নাই যায় তো উপরে নিচে হচ্ছে, আমরা দেখতেও যাই না, হয়তো 1 মাস 2 মাসে একবার স্টকটা দেখলাম, তো তারপরে 4 বছর 5 বছর পর যখন বাড়বে তখন আমরা বিক্রি করবো। কিন্তু ট্রেডিং এ আমাকে 5 মিনিট পর পর আমাকে স্ক্রিনের সামনে দেখতে হয়। আর যারা ট্রেডিং করে তাদের টেকনিক্যাল অ্যানালাইসিস প্রচন্ড দরকার। আপনি ইনভেস্টিং যারা করে তাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেও কোম্পানি কত প্রফিট করছে, কি করছে, ওর নেটওয়ার্থ কত, ওর সেলস অর্ডার কত, ওর অর্ডার ফ্লো কত, ওর অ্যাসেটস কত, ওর লাইবিলিটি কত, এই জিনিস দেখেও আপনি স্টক পারচেস করে নিতে পারবেন। কোনো এআই কোম্পানির কয়েন পারচেস করে নিতে পারবেন, যুদ্ধ হবে কিনা, কিছু হবে কিনা, এগুলো করে আপনি গোল্ড, সিলভার বা কোনো হচ্ছে ইউরো, ইউএসডি, পাউন্ড এগুলাও কিনে নিতে পারবেন। লেভারেজ ইনভেস্টিং এ পাবেন না, কিন্তু যখনই ট্রেডিং করতে যাবেন, দিনে 4-5 বার কেনা বিক্রি করছেন, ওখানে আপনি লিভারেজও পেয়ে যাবেন। আর তার লোভেই লোক ট্রেডিং করে। তো বুঝতে পেরেছেন ট্রেডিং আর ইনভেস্টমেন্টটা কি, ইনভেস্টিং আর ট্রেডিং। ইনভেস্টিং হচ্ছে আপনার লং টার্মের জিনিস, আর ট্রেডিং হচ্ছে আপনার শর্ট টার্মের। বাস বেসিক্যালি এটাই আছে। ইনভেস্টিং এর লোক 80% লোক টাকা কামিয়ে বেরিয়ে যায়, ট্রেডিং এর 90% লোক লসই করে। কিন্তু ট্রেডিং যদি আমরা ভালো করে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে পুরো সিস্টেমটাকে জেনে প্রসেস ফলো করতে পারি, তাহলে ট্রেডিং এ লস হওয়ারও সম্ভাবনাটা অনেকটাই কম। ঠিক আছে, এবার হচ্ছে টাইপ অফ ট্রেডার। এই ট্রেডিং এর মধ্যে অনেক রকমের লোক হয়, যেরকম আমাদের ভারতবর্ষে ধরুন আপনি কোনো না কোনো কমিউনিটিতে তো বিলং করেন, বা কোনো ফ্ল্যাটে থাকেন, বা কোনো পাড়ায় থাকেন, তো ওখানে অনেক ধরনের লোক হয়। উগ্র মেজাজ, নম্র স্বভাব, পোলাইট লোক, হাম্বল লোক, রগবাজ লোক, দাদাগিরিওয়ালা লোক, অনেক রকম হয়। ওরকম ট্রেডিং এও ট্রেডারদের টাইপ থাকে। এক থাকে স্ক্যালপার, একদম কুইক মানি দরকার, একজন থাকে ইন্ট্রাডে ট্রেডার, একজন থাকে সুইং ট্রেডার, একজন থাকে পজিশনাল ট্রেডার। এবার বিষয়টা হচ্ছে যে স্ক্যালপার, এরা খুব তাড়াতাড়ি মার্কেটে আসে আর খুব তাড়াতাড়ি মার্কেট থেকে এক্সিট করে। ঠিক আছে, ধরুন স্ক্যালপার 1 সেকেন্ডের থেকে
সেকেন্ডের থেকে 1 ঘন্টার মধ্যে 1 আওয়ারের মধ্যে ট্রেডিং করে বেরিয়ে চলে যায়। প্রফিট আর লোকসান কিছু হলো, প্রফিট করে বেরিয়ে চলে যায়। এদের সাইকোলজি একটাই থাকে যে হয়তো আমরা বেশি কেনা বিক্রি করে আমরা বেশি টাকা রোজগার করে নিতে পারবো, কিন্তু স্ক্যালপিং এ একটাই প্রবলেম যে আমরা ব্রোকারেজ প্রচন্ড দিয়ে দেই আর শর্ট টার্মের জন্য আমরা বড় টাইম ফ্রেমের অ্যানালাইসিসটা দেখি না। তো স্ক্যালপারদের খুব একটা টাকা এখানে লাভ হয় না। ওরা ভাবে যে আমরা টাকাটা আর্ন করে নিব, কিন্তু আদেও এরা টাকা আর্ন করতে পারে না। সেরকম হয়তো প্রফিটেবল হতে পারে, কিন্তু খুব একটা টাকা এখানে আর্ন করতে পারে না। এরপর যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ড, ইন্ট্রাডে ট্রেডার। ঠিক আছে, ইন্ট্রাডে ট্রেডার এরা কি হয়, যদি স্ক্যালপাররা 5 মিনিটে ট্রেড করে বা 1 ঘন্টার মধ্যে সদা কিনে সদা বিক্রি করে দিচ্ছে, তো এরা ইন্ট্রাডে ট্রেডাররা একদিনের মধ্যে ধরুন ওয়েট করা জানে, 4-5-6 ঘন্টা ওয়েট করে নেয়। একটা যদি এখানে বাই করছে কোনো স্টক বা কোনো একটা স্ক্রিপ্ট এখানে বাই করছে, তো তারা একটু হলেও মার্কেটটা জানে যে মার্কেটটা কোন দিকে যেতে পারে, ওয়েট করে নিজের টার্গেটের ওয়েট করে, প্লাস এরা স্ক্যালপারের থেকে একটু হলেও বেশি টাকা কামায়। এবার এদের ট্রেডিং ধরুন এখানে যদি বাই করছে এরা, ফের কখনো লস দেখায়, ফেল করে যায়, নিজের টার্গেটটা এরা হিট করিয়ে দেয়। এরা দিনে 1 থেকে 2টা ট্রেড নেয় বাস, আর এরা স্ক্যালপারের থেকে একটু হলেও বেশি টাকা কামায়, একটু হলেও বেশি টাকা কামায়। ঠিক আছে, এটা হলো ডে ট্রেডিং, এটা হলো ইন্ট্রাডে ট্রেডার। এরপর আমরা আসি সুইং ট্রেডার। এরা বেশিরভাগ প্রফেশনাল ট্রেডার হয়। সুইং ট্রেডার বেশিরভাগ প্রফেশনাল ট্রেডার হয়, আর এরা তখনই ট্রেড করে যখন প্রাইস খেলতে ওদের একটা ড্র করা জোন সেখানে আসে, তখন সুইং ট্রেডাররা এখানে ট্রেডটা নিয়ে ফেলে, এন্ট্রি নেয়। প্লাস এদের টাইম ধরুন 1 দিন থেকে 1 মাস 2 মাস 3 মাসও হতে পারে সুইং ট্রেডার, কারণ এরা হচ্ছে বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে। স্ক্যালপাররা কি করে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এই টাইম 5 মিনিট ম্যাক্সিমাম 15 মিনিটে স্ক্যালপিং ট্রেড করে বেরিয়ে যায়। এবার হচ্ছে যারা ইন্ট্রাডে ট্রেডার হয় ওরা 5 মিনিট 15 মিনিটে হচ্ছে বা হাফ এন আওয়ারে হচ্ছে ট্রেড অ্যানালাইসিস করে, ওখানে ট্রেড করে ফের বেরিয়ে যায়। কিন্তু সুইং ট্রেডাররা কি হয়, ডেইলি চার্ট ফলো করে, মান্থলি চার্ট ফলো করে, 4 আওয়ার চার্ট ফলো করে। এরা প্রপার ওয়েট করে নিজের জোনে এন্ট্রি হওয়ার, প্লাস নিজের একটা টার্গেট থাকে। হয়তো এর যে টার্গেট আছে এখানে টার্গেট আছে, পরের দিন এলো না, হয়তো ঘুরতে ফিরতে এখানে হিট করলো, হয়তো এটা 1 সপ্তাহ করতে পারে বা 1 মাসও করতে পারে। কিন্তু সবচেয়ে ভালো জিনিস সুইং ট্রেডারদের কি হয়, যে এরা স্ক্যালপার আর ইন্ট্রাডে ট্রেডার এদের চেয়ে বেশি টাকা কামায়। কারণ আমরা যে ট্রেড করি, আমাদের যে ইম্পালস মুভ গুলো হয়, ঠিক আছে, এই ইম্পালস মুভ গুলো তৈরি করতে 1 সপ্তাহ টাইম লাগে, 1 সপ্তাহেরও টাইম লাগে বা 1 মাসেরও টাইম লাগে। যদি বড় টাইম ফ্রেমে দেখি আমরা 1 ডে 1 মান্থ 1 উইক, ঠিক আছে, তো টাইম লাগে। এরা এই ইম্পালস মুভেরই সুযোগ নেয়। যখন মার্কেটটা পড়ে এরা নিজেদের হচ্ছে সেটআপ তৈরি করে রেখে দেয়, ওখানে মার্কেট আসলে এন্ট্রি করলো আর ভুলে যায় ট্রেডকে। খালি মাঝে মধ্যে কখনো দেখছে যে হ্যাঁ প্রাইসটা আমার টার্গেটের দিকে যাচ্ছে কিনা, প্রপার স্টপ লস নেয়। ওরা এত প্রফেশনাল হয়, 60 থেকে 70% লোক প্রফিটেবল হয়। আর এরা একটা ট্রেডে ওই স্ক্যালপার বলুন বা ইন্ট্রাডে ট্রেডার বলুন তার চেয়ে বেশি টাকা কামিয়ে। কারণ এই যে জোনটা আপনি দেখছেন, এখান থেকে এত দূরে একটা স্ক্যালপার লোক, এখানে ওদের জোন থাকে, প্রাইস এখানে আসবে, এখানে এন্ট্রি নিয়ে, ঠিক আছে। স্ক্যালপাররা এখান থেকে এত দূরের মধ্যে প্রায় 100টা 200টা ট্রেড করে দেবে। ইন্ট্রাডে ট্রেডার হয়তো 50টা ট্রেড করে দিবে। সুইং ট্রেডার শুধু এখান থেকে এখানে একটা ট্রেডেই গল্প শেষ করে দিবে, ওয়েট করে নেবে। এবার বিষয়টা হচ্ছে যারা 50টা ট্রেড করছে আর 100-150টা ট্রেড করছে, তাদের ব্রোকারেজ তো লাগছে, প্লাস ওরা কি সবসময় সঠিক টার্গেট নিতে পারছে না। যখনই হচ্ছে মার্কেট ঘুরছে ভয় পেয়ে মার্কেট থেকে আউট হয়ে যাচ্ছে। কিন্তু সুইং ট্রেডাররা যখন হচ্ছে বড় টাইম ফ্রেম দেখছে, তখন ওরা নিজেরাই জানে যে ভাই মার্কেট তো এখান থেকে উপরে যাবে বা নিচে আসবে, ওরা টেনশনই নেয় না। আর ওদের ব্রোকারেজও লাগে না, শুধু একটা ট্রেডের ব্রোকারেজ, ওদের কোয়ান্টিটিও বেশি থাকে। সুতরাং ওরা একটা ট্রেডেই স্ক্যালপার আর ইন্ট্রাডে ট্রেডারের থেকে বেশি টাকা আর্ন করে নেয়। আর তাদের উইনিং রেশিও 60 থেকে 70% থাকে। স্ক্যালপার আর ইন্ট্রাডে ট্রেডার, স্ক্যালপারের তো 10%ও থাকে না, তাও ইন্ট্রাডে ট্রেডারের 20% মতন উইনিং রেশিও থাকে, উইনিং পার্সেন্টেজ থাকে। এরপরে যদি কেউ আসে, সে হচ্ছে আপনার পজিশনাল ট্রেডার। হ্যাঁ, পজিশনাল ট্রেডার হলো যে এরা টেকনিক্যালসও দেখে, কখনো ফান্ডামেন্টালসও দেখে, আর এরা কিনে ছেড়ে দেয় 1 বছর 2 বছর। এরা 1 ইয়ারের চার্ট দেখে, ছোট টাইম ফ্রেমেরও চার্ট দেখে, কিন্তু এদের যে নজর থাকে মিনিমাম 1 ইয়ার থেকে 3 ইয়ার থাকে। আর এরা হচ্ছে এখানে কিনবে, এই টপে বিক্রি করবে। এদের প্রফিট সবচেয়ে বেশি থাকে। এর আগে যে আমি বলেছিলাম ইনভেস্টিং, পজিশনাল ট্রেডাররা ইনভেস্টিংই করে। 5টা স্টক কিনেও রেখে দেয়, ধরুন 1 2 3 4 5
5টা স্টক কিনবে, কিন্তু 5টা স্টক একই ভ্যালুর কিনবে। ওর কাছে 5 লাখ টাকা থাকবে, তো এখানেও 1 লাখ টাকার কিনবে, এখানেও 1 লাখ, এখানেও 1 লাখ, এখানেও 1 লাখ, আর এখানেও 1 লাখ। এবার ধরুন এটা 5% মাইনাসে গেল, এটা 7% মাইনাসে গেল, কিন্তু এই তিনটা স্টক কোনোটা 30% প্লাসে চলে গেল, কোনোটা 28% প্লাসে চলে গেল, আর কোনোটা তো 70% আপে চলে গেল। যদি এই দুটো মাইনাসকেও আপনি মাইনাস করে দেবেন, তাও এটা প্রচুর হাই। আর এ শুধুমাত্র আজকে কিনে 4 বছর পরে বিক্রি করে, 4 বছর পর বিক্রি করে, কিন্তু এ সবচেয়ে বেশি টাকা কামায়, বোনাসও পায়, ডিভিডেন্ডও পায়, প্লাস হচ্ছে এই রিটার্ন গুলোও পায়। এটা হচ্ছে ইনভেস্টিং, এটা হলো পজিশনাল ট্রেডিং। এবার এরা একটা জিনিস লাগায় যে 5টা স্টক কিনে, কিন্তু 5টা একই প্রাইসের কিনে দেয়। তাতে কি হয়, একই প্রাইস একই জিনিস, কোয়ান্টিটি হয়তো এদিক ওইদিক হতে পারে, কারণ কারোর স্টক 10 টাকা হয়তো কারোর 10,000 টাকা হয়, কোয়ান্টিটি একটু 19-20 হয়, কিন্তু ও ভ্যালু একই রকম কিনে। তাহলে পার্সেন্টেজ ওয়াইজ যদি উপরে নিচে হয়, ও ওভারঅল 4 বছর 5 বছর পরেও যদি দুটো কোম্পানি ওকে লস দিচ্ছে, 3টে কোম্পানি এরকম হয়ে যায় যে ওকে প্রফিট দিয়ে দেয়, আর ও আলটিমেট প্রফিটেই থাকে। তো আশা করছি এই যে চ্যাপ্টারটা, এটা আমি বুঝাতে পেরেছি, আপনারাও বুঝতে পেরেছেন। এবার আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি, সেটা হচ্ছে ট্রেডিং এর ক্ষেত্রে একটা কমন মিসকনসেপশন সবারই হয়ে থাকে, সেটা আজকে এই ভিডিওতেও ভাঙা দরকার। মানে ট্রেডিং করতে যদি আমরা আসি, তাহলে আমাদের কাছে অনেক টাকা হবে, আমরা অপশন ট্রেডিং করে প্রচুর টাকা আর্ন করতে পারবো। ট্রেডিং যদি আমি শুরু করি, আমার লাইফ সেটেল। ট্রেডিং যদি আমি শুরু করি, তাহলে আমি জব ছেড়ে ফুল টাইম ট্রেডিং করতে পারবো। ট্রেডিং যদি শুরু করি, ভালো করে শিখে নিতে পারি, আমার বাড়ি গাড়ি সবকিছুই হয়ে যাবে। ট্রেডিং এর শুধু একটাই স্ট্র্যাটেজি দরকার, একটা ভালো স্ট্র্যাটেজি যদি পেয়ে যাই, তাহলেই আমি কোটিপতি হয়ে যাবো। আপনাদেরকে বলছি, ট্রেডিং এ যদি আপনারাও এই জিনিসগুলো ভেবে আসেন, তাহলে ট্রেডিং কিন্তু এখনই আপনাদেরকে ছেড়ে দিতে হবে। আমি আমার ইউটিউবেও বলেছি, এখনো বলছি যে ট্রেডিং এ পয়সা কামানো যায়, এটা সত্যি কথা। অনেক ট্রেডাররাই কামিয়েছে, কিন্তু তারাই কামিয়েছে যারা কাম ছিল, পেশেন্স ছিল, ওভার হাইপ হয়নি, একটা সিস্টেম ফলো করতো, একটা প্রসেস ফলো করতো, মানি ম্যানেজমেন্ট ফলো করতো, গাদা গাদা কোয়ান্টিটি নিয়ে ট্রেড করতো না, প্লাস বিজনেস হিসাবে দেখতো, নিজের হার্ড আর্ন মানি যে খুব কষ্ট করে রোজগার করেছে তার গুরুত্বটা বুঝতো, একটু লস হলেও জিনিসটাকে কেটে বিক্রি করে দিত, প্রফিট নেওয়ার ওয়েট করতো, প্রফিট হয়ে যদি মাইনাসে যাচ্ছে প্রফিটটা, সেখানে কেটে বেরিয়ে যেত, তারা আজকে কোটিপতি, তারা আজকে আরবপতি, তারা আজকে খরবপতি। আপনাকে কিচ্ছু করতে হবে না, এগুলো যা জিনিস আপনারা যেখান থেকে শুনে এসেছেন ভুলে যান। আমরা যা শিখাচ্ছি, জাস্ট সিস্টেমটা ফলো করুন। 3 বছর 4 বছর 5 বছর আপনারাও যদি প্রপার সিস্টেম ফলো করতে পারেন, শর্টকাট মানির পিছনে না ভাগতে পারেন, এখান থেকে সবই শিখে নেবেন। কিন্তু বড় বড় কোয়ান্টিটি নিয়ে ট্রেডিং করতে গেলেন, তাহলে কিন্তু লস আপনারই হবে, কারণ সেই লসটা আপনার জন্য অনেক বড় লস হবে। কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে যদি ট্রেডিং করে, ট্রেডিং এ আসছে 5 বছর দিয়ে দিতে পারেন, 3 বছর 4 বছর দিয়ে দিতে পারেন, আপনি নিজেই জানেন না আপনি আজকে কোথায় আছেন আর 4 বছর পর কোথায় চলে যাবে। কারণ এখানে টাকা মাল্টিপল হয়, টাকা এখানে কম্পাউন্ডিং হিসাবে বাড়ে, কিন্তু তার জন্য পেশেন্স দরকার। আমি আজকে শিখতে আসলাম, 6 মাস কোর্স করেই যদি হচ্ছে আমি এটা ভাবি আগামী 6 মাসে আমি 1 লাখকে 20 লাখ টাকা করে দিব, তাহলে দাদা আপনার ভুল। আপনি পারবেন, কিন্তু তার জন্য আপনার টাইম লাগবে। আপনি আগামী 6 মাসে তো 20 লাখ করতে পারবেন না, কিন্তু এটা হতে পারে আগামী 4 বছরের মধ্যে আপনি 80 লাখ করে নেন, কিন্তু হয়তো 1-2 বছর আপনি ওই 20 লাখ টাকাও টাচ করতে পারবেন। এটা হচ্ছে ট্রেডিং। আমাকে প্রসেস ফলো করতে হয়। প্রথমে মনে হয় যে এরকম করে কি ট্রেডিং হয়, আমরা তো এরকম দেখি, তারা গাড়ি নিয়ে ঘোরে, তারা ওই নিয়ে ঘোরে। আরে তারা গাড়ি নিয়ে আজকে ঘুরছে, কিন্তু বিগত 10 বছর 12 বছর ধরে যে ট্রেডিং করছে, তারা যে সিস্টেম ফলো করে ট্রেডিং করেছে, তার জন্য রেজাল্ট আজকে তার কাছে এটা। তারাও যদি তখন কোয়ান্টিটিতে ট্রেড করতো, বড় বড় ট্রেড নিত, বড় বড় লস করতো, 1 মাস 2 মাস 3 মাসেই ক্যাপিটাল জিরো হয়ে যেত। তো তাই এই ভুলটা আপনারা করবেন না। তাহলে আমরা আমাদের নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি। এবার আমরা চলে আসবো আমাদের মার্কেটের বেসিক্স জিনিস কি, আমাদেরকে এই মার্কেটে ট্রেড করতে গেলে আমাদেরকে কি কি দেখতে হয়। তো চলুন আসুন আমরা শুরু করি মার্কেটের চ্যাপ্টার 2, মার্কেট বেসিক্স। সব থেকে প্রথমে আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং প্রাইস চার্ট। যেহেতু আমরা মার্কেটে ট্রেড করব, তার জন্য আমাদেরকে প্রাইস দেখতে হবে। এবার প্রাইস দেখার জন্য আমরা কি ব্যবহার করি? চার্ট। কারণ চার্টে আমরা বুঝতে পারি এই টাইমে প্রাইস কোথায় গেছিল, বা সেই টাইমে আজকে 2 দিন আগে প্রাইস কোথায় ছিল, আর আজ এখন 5 মিনিট আগে প্রাইসটা কোথায় ছিল, বা 2 মিনিট পরে প্রাইসটা কোথায় যাবে, সেই প্রিডিকশন আমরা করতে পারি। কিন্তু এই প্রাইসটা আমরা কিভাবে দেখি? এখন দেখি আমরা ক্যান্ডেলস্টিকের মাধ্যমে। আগে দেখতাম লাইন চার্ট, আর কেউ বার চার্ট ইউজ করে, কেউ ক্যান্ডেলস্টিক ইউজ করে। ঠিক আছে, এটা ডিফাইন করবো একটু পরে। এরপর চার্টের ভিতরে
কি থাকে? টাইম ফ্রেম। হোয়াট দে মিন এন্ড হাউ টু ইউজ দেম। আমি শর্ট করে একটু বলছি, পরে ইলাবোরেট করে দেবো। টাইম ফ্রেম দেখুন, আজকে সারা দিনে প্রাইস কোথায় ছিল, এক মাস অবধি প্রাইস কোন রেঞ্জে ছিল, ধরুন একটা রেঞ্জ, তো তার একটা ক্যান্ডেল। একদিনে প্রাইস কতটা ছিল, তার একটা ক্যান্ডেল। এক সপ্তাহের মধ্যে প্রাইস কতটা ছিল, তার একটা ক্যান্ডেল। বা 4 ঘন্টায় প্রাইস কতটুকু ছিল, তার একটা ক্যান্ডেল। বা 5 মিনিট বা 10 মিনিটে প্রাইস কোথায় ছিল, তার একটা ক্যান্ডেল। আমরা প্রত্যেকটা টাইমিং এর মধ্যে যে প্রাইসটা দেখতে পারি ক্যান্ডেলের সাহায্যে, যে প্রাইসটা কোথায়, সেই একদিনের ক্যান্ডেল ভেঙে দিয়ে 4 ঘন্টায় হয়ে যায়, সেই 4 ঘন্টা ভেঙে দিয়ে 3 ঘন্টায় হয়ে যায়, 3 ঘন্টা ভেঙে দিয়ে 2 ঘন্টা, 1 ঘন্টা, হাফ এন আওয়ারেরও হয়ে যায়, হাফ এন আওয়ার ভাঙবেন 15 মিনিট, 15 মিনিটে চলে আসবে। এবার ধরুন 100টা ক্যান্ডেল আছে, হ্যাঁ, 15 মিনিটের, সেটা যদি আমি একটা ক্যান্ডেলে দেখতে চাই, আমি ওয়ান ডে সিলেক্ট করবো, আমার একটা ক্যান্ডেলেই আমরা বুঝতে পারবো আচ্ছা প্রাইস এখানে গেছিল, এখানে গেছিল, এখান থেকে নিচে, ঠিক আছে। এরপর আমরা দেখবো অর্ডার টাইপ। আমরা মার্কেট অর্ডার, এই প্রাইস দেখলে তো হবে না, আমাদেরকে অর্ডার নিতে হবে। এবার এই অর্ডার গুলো আমরা কোথায় পাঞ্চ করব? অর্ডার কত রকমের, মার্কেট অর্ডার, লিমিট অর্ডার, স্টপ লস অর্ডার, ঠিক আছে, টার্গেট প্রাইস, তারপরে স্টপ লস যেটা আমরা দেই সেই প্রাইস কোথায় কি করব সেটা আমরা দেখবো। তারপরে হয় বিড, আস্ক, স্প্রেড এন্ড লিকুইডিটি, ঠিক আছে, বিড প্রাইস কি, আস্ক প্রাইস কি, স্প্রেড প্রাইস কি এন্ড লিকুইডিটি কি হতে পারে। তারপরে আমরা দেখবো আন্ডারস্ট্যান্ডিং ভলাটিলিটি, যে প্রাইস ধরুন একটা টাইমে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করছে, মানে মার্কেট ভলাটাইল আছে, ওই রেঞ্জে আমরা ট্রেড করব না। এগুলো আস্তে আস্তে আমরা বুঝবো। তাহলে আসুন আমরা দেখে নেই ক্যান্ডেলস্টিক চার্ট, লাইন আর বার, এই জিনিসগুলো আমরা দেখে নেই। দেখুন, প্রাইসকে বোঝার জন্য আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। সব থেকে প্রথমে প্রাইসকে লাইন চার্ট দিয়ে ডিফাইন করা হয়েছিল। তো লাইন চার্টটা তৈরি হলো কেমনি করে? ধরুন এটা প্রাইস, ঠিক আছে, এই এরিয়াটা হচ্ছে প্রাইস, আর এই এরিয়াটা ধরুন ডেট এন্ড টাইম। এটা আপনি ডেটই ধরে রাখুন, কারণ এটা পুরনো জিনিস আপনাদেরকে শেখাচ্ছে। এবার আপনি একটা জিনিস দেখবেন যে এখানে ধরুন 1 তারিখ, এখানে 2 তারিখ, এখানে 3 তারিখ, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7 তারিখ, এখানে 8, এখানে 9, এখানে 10। ওরকমই এখানে ধরুন 10 টাকা, এখানে 20 টাকা প্রাইস, এখানে 30 টাকা, এখানে 40 টাকা, এখানে 45 টাকা, এখানে 60 টাকা। এবার ধরুন কোনো প্রোডাক্টের দাম 1 তারিখে ছিল 10 টাকা, তাহলে এখানে একটা ডট ক্রিয়েট হয়ে গেল। সেম প্রাইস 2 তারিখে হয়ে গেল এটা 30 টাকা, ঠিক আছে, এখানে একটা ডট ক্রিয়েট হয়ে গেল। সেম প্রাইস 3 তারিখে হয়ে গেল এটা 20 টাকা, এখানে একটা ডট ক্রিয়েট হয়ে গেল। ওরকমই 4 তারিখে মার্কেট বন্ধ ছিল, 5 তারিখে মার্কেট বন্ধ ছিল, 6 তারিখে হঠাৎ করে এটা 40 টাকা হয়ে গেল, ঠিক আছে। ওরকমই 7 তারিখে কি হলো, 30 টাকা হয়ে গেল, 8 তারিখে এটা 60 টাকা হয়ে গেল। এবার আমরা এখানে এটা তো বুঝতে পারি যে কোন তারিখে কোন কোন প্রাইস ছিল। যদি আমি এটাকে কানেক্ট করি, 1 তারিখ থেকে নিয়ে 2 তারিখে প্রাইস এখান থেকে এতটা গেল, আবার 2 তারিখ থেকে 3 তারিখে এখানে আসলো, 4 তারিখে আবার প্রাইস হচ্ছে উপরে গেল, আবার হচ্ছে 7 তারিখে নিচে আসলো, আর 8 তারিখে আবার প্রাইস উপরে চলে গেল। এখানে আপনি কি দেখতে পাচ্ছেন? একটা গ্রাফ, একটা লাইন, ঠিক আছে। এরকম করে আমরা এটা বুঝতে পারছি যে 1 তারিখে মার্কেটের প্রাইস ছিল 10 টাকা, 2 তারিখে ছিল এটা 30 টাকা, 3 তারিখে আবার হয়ে গেল 20 টাকা, 4 তারিখ 5 তারিখ ক্লোজ ছিল, 6 তারিখে হয়ে গেল আবার 40 টাকা, আবার 7 তারিখে কি হলো 30 টাকা, আবার হচ্ছে 8 তারিখে 60 টাকা। এবার প্রাইস থেকে প্রাইস কানেক্ট করে দিচ্ছি, আমার কি হয়ে যাচ্ছে, এটা আমার লাইন চার্ট তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে লাইন চার্ট হলো এরকম। এবার লোক এই জিনিসটা বুঝতে পারলো যে আমরা একদিনে একটা রেট কেন রাখবো, আমার যদি ডিমান্ড বেশি হয় বা সাপ্লাই বেশি হয়, তাহলে আমরা সকাল বিকাল ট্রেড করবো। আমরা 5-5 মিনিটে যেরকম ডিমান্ড সাপ্লাই আসতে থাকবে, মার্কেটে বেশি গ্রাহক আসবে, তাহলে হচ্ছে আমি ডিমান্ড বেশি করবো। যদি গ্রাহক না থাকে তাহলে হচ্ছে কম করে দেবো, তাহলে কি আমার প্রফিট করার প্রবাবিলিটিটা বেশি হয়ে যাবে, স্টকটাও কমে যাবে। তার জন্য এবার কি করলো, প্রত্যেক 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে প্রাইস হচ্ছে চেঞ্জ হওয়া শুরু হলো। মানে কি, এখানেই 1 তারিখেই ধরে রাখুন যে প্রাইস দুবার চেঞ্জ হলো, মানে 10 টাকার থেকে নিয়ে 12 টাকা অব্দি প্রাইস চলে গেল। 2 তারিখে 30 টাকার থেকে নিয়ে 40 টাকা প্রাইস চলে গেল। আচ্ছা, 3 তারিখে ধরুন 10 টাকার থেকে নিয়ে 20 টাকা প্রাইস চলে গেল। 4 তারিখে বন্ধ ছিল, 6 তারিখে ধরুন 30 টাকার থেকে নিয়ে 40 টাকা অব্দি প্রাইস ছিল। এবার 7 তারিখে ছিল ধরুন হচ্ছে 30 টাকার থেকে নিয়ে 50 টাকা অব্দি প্রাইস ছিল। 8 তারিখে ধরুন এই 30 টাকার থেকে নিয়ে 60 টাকা অব্দি প্রাইস ছিল। কিন্তু এই ডটটা এই জিনিসটা বুঝাচ্ছে না যে কোন কোন সময় কি কি প্রাইস ছিল। তারপরে আমাদের ইনভেনশন হলো কিসের, ক্যান্ডেল স্টিকের। এবার ধরুন প্রাইস যদি বাড়ছে, তাহলে হচ্ছে আমাদের 2 রকমের, যখন প্রাইস বাড়ছে তখন এই ক্যান্ডেল স্টিকটা হয়ে গেল আমার গ্রিন, ঠিক আছে, ক্যান্ডেল স্টিক হয়ে গেল আমার গ্রিন। এটা আমি একটু গ্রিন করে দিই, ঠিক আছে। তো ধরুন আজকে 2 তারিখ, ধরুন আজকে ডেট হচ্ছে 2 তারিখ, ঠিক আছে, 2 মার্চ। এবার আমি এটা দেখতে পাচ্ছি যেহেতু গ্রিন ক্যান্ডেল, আমরা এই যে বডি, আমরা দুটো জিনিস বলি, এই আপনার হচ্ছে এটা হচ্ছে উইক, ঠিক আছে, এটাকে আমরা বলি উইক, এটা হচ্ছে বডি, রিয়েল বডি যেটাকে বলি, আর এটাও হচ্ছে উইক। এই ক্যান্ডেল স্টিকটা ইনভেনশন। এবার এটা হচ্ছে আমাদেরকে টাইমলি এই জিনিসটা বুঝিয়ে দেয় যে প্রাইস কোথায় ছিল। কারণ ধরুন প্রাইসটা এখান থেকে ওপেন হলো, এই জিনিসগুলো আমি একটু মুছলাম, আমাদের প্রাইসটা ওপেন হয় একদম ঠিক এই বডি রেখে, এটাকে বলি আমরা ওপেন, ঠিক আছে। এরপর প্রাইসটা কি হয়, নিচে আসে এত দূর, এটাকে বলি আমরা লো, ঠিক আছে। হয়তো এটা
10 টাকায় ওপেন হয়েছে, লো হলো আপনার 7 টাকা। এরপর কি করলো, প্রাইসটা উপরে গেল, ঠিক আছে, কত উপরে গেল, এই এতটা উপরে, এই জায়গাটা অব্দি, এটাকে আমরা কি বলি, হাই। এটা হয়তো 17 টাকা, ঠিক আছে, এটা হলো 17 টাকা। এবার ক্লোজ কোথায় হলো, 17 টাকায় স্টে করতে পারলো না প্রাইস এসে নিচে এই জায়গাটায় ক্লোজ করে দিই, এটা হলো ক্লোজ কত টাকায় করলো, ধরুন 15 টাকায় ক্লোজ করলো। তাহলে আমরা এটা বুঝতে পারছি, আচ্ছা এই সময় হচ্ছে প্রাইস 7 টাকা ছিল, এই সময় 10 টাকা ছিল, উপরে যখন গেল 17 টাকা ছিল, আর যখন ক্লোজ করছে তখন 15 টাকা। আমাদের বুঝতে ইজি হয়ে গেল, ঠিক আছে। ওরকমই উল্টো যদি এটাকে করি, ধরুন মার্কেটটা পড়ছে, তাহলে আমরা কোন ক্যান্ডেল নেব, আমরা নেব রেড ক্যান্ডেল, তাই তো। ধরুন 2 তারিখে এই সিনারিও ছিল, এবার 3 তারিখে আমার এরকম একটা সিনারিও হয়ে গেল, ঠিক আছে। মার্কেট কি করলো, মার্কেট যেহেতু এখানে ক্লোজ হয়েছিল, মার্কেট এখানে ওপেন হলো, যেহেতু লাল রঙের ক্যান্ডেল ওপেন হলো, মার্কেট একটু হাই গেল, এটা হচ্ছে হাই স্টে করতে পারলো না, মার্কেট একদম নিচে চলে গেল, এটা হলো লো। এবার মার্কেট কি করলো, মার্কেটটা প্রাইস লো থেকে একটু রিট্রেসমেন্ট করে উপরে এসে এই জায়গাটায় আমাদের ক্লোজিং দিল। তাহলে এটা আমরা কি বলতে পারি, যে মার্কেট 15 টাকায় ওপেন হলো, ধরুন এখানে 17 টাকা হচ্ছে হাই করলো, লো করলো 8 টাকা, আর ক্লোজ হয়ে গেল আমাদের 11 টাকায়। গ্রিন ক্যান্ডেলের ওপেন হচ্ছে নিচে থাকবে, ক্লোজ উপরে হবে, হাই লো সমান থাকবে। আর রেড ক্যান্ডেলের ওপেন উপরে হবে, যেহেতু প্রাইসটা নিচে পড়ে, বুঝতে পারছেন, মানে যেহেতু প্রাইস নিচে পড়ছে, তাহলে ওপেনটা হচ্ছে উপরে হবে আর ক্লোজিংটা নিচে হবে, আর হাই লো দুটোই সমান থাকবে। এটা হলো ক্যান্ডেল। এরকম করে যখন ক্যান্ডেল স্টিক আসলো, তখন আমাদের প্রাইসটা বুঝতে খুব ইজি হয়ে গেল। তারপর কি হলো, এই ক্যান্ডেলটাই এরকম একটা ইন্টারফেসে আমাদের আসছে। এখানে দেখুন অনেকগুলো ক্যান্ডেল আছে, এটা হচ্ছে আমার 4 আওয়ার টাইম ফ্রেম, 4 আওয়ার টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল, মানে 4 ঘন্টায় যে তৈরি হয়েছে প্রাইস, এই যে এখানে ওটার একটা ক্যান্ডেল। এটাকে 1 ডেতে শিফট করে দেই ধরুন, তাহলে কি হবে, একদিনে যে 4টা তৈরি হয়েছে, এক দিনে যে প্রাইস কোথায় গেছিল, মানে আমি বলতে পারবো হয়তো 2 তারিখে প্রাইস এখান থেকে এত দূর ছিল, 3 তারিখে প্রাইস এখান থেকে এত দূর ছিল, আজকে রানিং ক্যান্ডেল এখান থেকে আপাতত এখানে গেছে, হয়তো প্রাইস আরো নিচে পড়তে পারে, হতেও পারে, বা প্রাইস এখান থেকে উপরে চলে যেতে পারে। যখন ক্যান্ডেলটা ক্লোজ হবে তখন আমরা বুঝে যাব, এর মানে এটা 1 ডে টাইম ফ্রেম। এবার যদি আমি এখান থেকে টাইম ফ্রেম চেঞ্জ করি 5 মিনিটের, ওই 1 ডেরই ক্যান্ডেল দেখবেন যে কতগুলো ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, 5 মিনিটের আপনাকে ক্যান্ডেল দেখাবে, গ্রিন আর রেড ক্যান্ডেল। যেরকম ওপেন লো হাই ক্লোজ আপনাদেরকে বোঝালাম, সেম টু সেম ওই ফাংশনই আছে এখানে, যে ওপেন লো হাই ক্লোজ এখানে আপনারা বুঝতে পারবেন, প্রাইসটা বুঝতে পারবেন, ডেটটা বুঝতে পারবেন, প্রাইসটা বুঝতে পারবেন। এই ক্যান্ডেলটা আমি যদি দেখি, এই ক্যান্ডেলটা এখন যদি আমি দেখি যে এই ক্যান্ডেলটা ওপেন হয়েছিল 176 এ, ক্লোজ হলো কোথায় 177.8 এ, ঠিক পাশের ক্যান্ডেলটা কি করলো, যে 177.8 এ ওপেন হলো, তারপরে দেখুন লো লাগালো হচ্ছে আপনার 177.53, ঠিক আছে। তো আমরা এরকম করে ক্যালকুলেশন করতে পারবো, এটাকে আপনি বড়ও করে দিতে পারেন, বড় করেও হচ্ছে দেখে নিতে পারেন। তো এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ওপেন, এই যে যেখানে ক্লোজ হলো এটা হলো ক্লোজ। এরপর যদি রেড ক্যান্ডেল থাকে, যেহেতু মার্কেটটা পড়ছে, এটা হয়ে গেল আমাদের ওপেন, এটা হয়ে গেল ক্লোজ। আর হাই লো তো দুই দিকেই সমান থাকে, হাই হাইতেই থাকবে, লো লোতে থাকবে, ঠিক আছে। তো আশা করছি ক্যান্ডেল স্টিক, লাইন বার এগুলো আপনারা বুঝতে পেরেছেন। সঙ্গে আরেকটা জিনিস দেখবেন, বার চার্ট, ঠিক আছে। এই যে বার গুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখন ডেট না হয়ে এগুলো হয়ে গেছে এখন আমাদের ভলিউম। যেহেতু প্রাইস উপরে নিচে যাচ্ছে, তো প্রাইস কেন উপরে নিচে যায়, কোয়ান্টিটি আসতেছে, টাকা আসতেছে, টাকা আর কোয়ান্টিটিকে আমরা বলি ভলিউম, ঠিক আছে। এই ভলিউমটাও আমাদের খুব দরকার, আমাদের এই ভলিউমটাও আমাদেরকে দেখতে হয়, ঠিক আছে। এই ভলিউমের ব্যাপারেও আমি আপনাদেরকে বলবো, এই ভলিউমটা দেখাও আমাদের দরকার, আর এই ভলিউমটা কখন কোন ভলিউম এসছে সেটাও আমাদেরকে টাইম হিসাবে দেখিয়ে দেয়। 5 মিনিটের এটা ভলিউম, আমরা যখন এই টাইম ইন্টারভেল চেঞ্জ করব, ধরুন হচ্ছে এটা আমি 1 আওয়ার করে দেবো, তো এগুলো হচ্ছে 1 আওয়ারের ভলিউম, ঠিক আছে। তো এরকম করে আমরা ভলিউম, ক্যান্ডেল স্টিক, বার, লাইন চার্ট এরকম করে আমরা দেখতে পারি। এই ক্যান্ডেল স্টিক আর বার চার্ট অনেকটাই হচ্ছে সিমিলার, তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে বার, এই দেখো এটা হয়ে গেল বার চার্ট। ক্যান্ডেল স্টিকের আগে লোক এরকম করে বার চার্টে করতো, জাস্ট সেম হচ্ছে। যদি এটাকে জুম করবে, জাস্ট এটা হচ্ছে ক্যান্ডেলটা একটু ক্যান্ডেলের মতন থাকে, আর এটা কি আছে যে লম্বা লম্বা একটা স্টিকের মতন, আর এখানে হচ্ছে এটা হয়ে গেল আপনার ওপেন, যেহেতু এটা রেড ক্যান্ডেল ওপেন, আর এখানে ক্লোজ, এটা হচ্ছে আপনার লো, আর এটা হচ্ছে আপনার হাই, ঠিক আছে। সিমিলার, সেম টু সেম জিনিস, এরকমই একটা ক্যান্ডেল, সেটাই হচ্ছে একটা স্টিকের মতন আছে, আর যেখানে ওপেন ক্লোজ আছে সেখানে হচ্ছে একটা দাগ আছে, প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা দাগ আছে, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় দেখবেন দুটো করে দাগ আছে প্রত্যেকটা স্টিকে। তো এরকম করেই বার চার্ট আর ক্যান্ডেল স্টিক তৈরি হয়। এবার হচ্ছে টাইম ফ্রেম। এই টাইম ফ্রেমটা আপনাদেরকে এক্ষুনি আমি বুঝিয়ে দিলাম যে টাইম ফ্রেমটা কি, যে আমরা এই জায়গায় যে বেসিক্যালি এই জায়গায় যে আমরা একদিনেরও টাইম ফ্রেম দেখতে পারি, একদিনে কতটা প্রাইস উপরে গেছে, নিচে গেছে, হাই করেছে, লো করেছে, সেই জিনিসগুলো আমরা বুঝে যেতে পারি। আর হচ্ছে আমি 5 মিনিটসও বুঝতে পারি, 4 আওয়ারও বুঝতে পারি, বা 1 মান্থে যেও আমি একটা সিঙ্গেল ক্যান্ডেল দেখে বুঝতে পারি যে এই মাসে প্রাইসটা এতটা ফ্লাকচুয়েট করেছে। তো প্রাইসটাও আমি এর আগেও বুঝিয়ে দিয়েছিলাম টাইম ফ্রেমটা। তো আশা করছি বুঝতে পেরেছেন টাইম ফ্রেমটাও। এরপর যেটা আছে মেন হচ্ছে
আমাদের অর্ডার টাইপ। আমরা কিরকম অর্ডার টাইপ করতে পারবো, বাই সেল, এটা তো সবাই জানে যে মার্কেটে কাজ করতে গেলে বাই আর সেল এই দুটোই হয়, ঠিক আছে। কিন্তু এর ভিতরেও অনেক ধরনের অর্ডার থাকে, লাইক ধরুন মার্কেট অর্ডার। আপনি দেখছেন যে প্রাইস বেড়ে যাচ্ছে, আপনি কি করবেন, তখন হচ্ছে মার্কেট অর্ডার প্লেস করে দেবেন। এবার দেখুন নানা রকমের নানা লোক ইউজ করে অ্যাপ, কেউ ডেল্টা এক্সচেঞ্জ ইউজ করছে, কেউ বাইন্যান্স ইউজ করছে, কেউ বাইবিট ইউজ করছে। তো আমি বলবো বেসিক্যালি এই ফিচার্স গুলো আপনারা তাদের ইউটিউব চ্যানেলে যে দেখে নিতে পারবেন, মার্কেট অর্ডার কি, স্টপ লস কোথায় আছে, কিরকম করে আপনি দেবেন। কারণ তার উইন্ডো গুলো আমরা এখানে দেখাচ্ছি না, এগুলো আপনারা ওখানে ইউটিউব ভিডিওতে দেখিয়ে নেবেন। কিন্তু আমি খালি স্পেসিফিকলি এটা বলতে পারি যে কি। এবার ধরুন লিমিট অর্ডার সব থেকে প্রথমে বলি লিমিট অর্ডার। এবার সব থেকে প্রথমে মার্কেট অর্ডার কারা ইউজ করে, ম্যাক্সিমাম স্ক্যালপাররা ইউজ করে, ম্যাক্সিমাম ইন্ট্রাডে ট্রেডাররা ইউজ করে। কারণ মার্কেট অর্ডার যখনই ধরুন একটু মার্কেট উপরে যাচ্ছে, তাদের ভিতরে প্যালপিটেশন শুরু হয়ে যায়, তারা বুঝতে পারে যে আরো মার্কেট উপরে চলে যাবে আরো, তো ওরা ইমিডিয়েট মার্কেটে অর্ডার পাঞ্চ করে, মার্কেটে সেই মুহূর্তে যেই প্রাইস থাকে সেই প্রাইসেই ওরা ওই মালটা কিনে নেয়, ওই স্টকটা কিনে নেয়। এবার লিমিট অর্ডার কি, ধরুন এখন প্রাইস আছে 170 রুপি, ঠিক আছে, আর আপনি জানেন যে প্রাইসটা, আপনি চার্ট দেখেছেন, চার্ট অ্যানালাইসিস করেছেন, ঠিক আছে, আপনি জানেন যে 150 টাকায় যখন এই প্রাইসটা আসবে তখন হয়তো একটা আমি রিভার্সাল পাবো। তাহলে আপনি কি করবেন, আপনি মার্কেট অর্ডার দেবেন না, আপনি কি করবেন, লিমিটে রেখে এখানে বাই করবেন যে 150 টাকায় একটা লিমিট অর্ডার মার্কেটে পাঞ্চ করে রাখবেন। তখন কি হবে, ইমিডিয়েট আপনার অর্ডারটা কিন্তু এক্সিকিউট হবে না, কিন্তু মার্কেট 170 থেকে যখন 150 টাকার প্রাইসে মার্কেট চলে আসবে, আপনার কিন্তু অর্ডারটা অ্যাক্টিভেট তখন হয়ে যাবে, ঠিক আছে। একটা ম্যাক্সিমাম সুইং ট্রেডাররাই করে, বা ইন্ট্রাডে ট্রেডার যারা হচ্ছে ধরুন 6 ঘন্টা 7 ঘন্টা পরে ট্রেড নিচ্ছে, তারা এই জিনিসটা করে। তো যখনই রিভার্সাল একটু হয় ওরা কেটে বেরিয়ে গেল, ঠিক আছে, এটা হলো লিমিট অর্ডার। এরপরে যেটা হয় সেটা হয় আমাদের স্টপ লস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ধরুন আমি এই ট্রেডটা নেওয়ার জন্য 10,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসেছি, আর আমি ট্রেডটা নিলাম, হতেই পারে মার্কেট এখান থেকে অনেকটা নিচে পড়ে গেল, তখন কি হবে যে আমার পুরো 10,000 টাকা ক্যাপিটালটা ওয়াইপ আউট হয়ে যাবে একটা ট্রেডেই শেষ। এবার এই ক্যাপিটালটা বাঁচানোর জন্য আমরা করি 150 টাকায় অর্ডার নিলাম, আমরা এসএল 145 এ রেখে দিই। তাতে কি হবে, যখনই হচ্ছে মার্কেট প্রাইস 145 এ আসবে, অটোমেটিকলি এই স্টপ লস অর্ডারটা ট্রিগার হয়ে যাবে। তাতে কি হবে, আমাদের যে ক্যাপিটাল জিরো হওয়ার সম্ভাবনা ছিল, আমাদের ক্যাপিটাল লস অনেকটাই কম হয়ে যাবে। তার জন্য এটাকে বলি স্টপ লস, মানে আমাদের লসটাই স্টপ হয়ে যাবে, বুঝতে পেরেছেন, লসটাই স্টপ করে দেবে, আমাদের ক্যাপিটালটাকে সেভ করে দেবে। এর জন্য প্রত্যেকটা জিনিসে স্টপ লস খুব দরকার, প্রত্যেকটা অর্ডারে স্টপ লস দরকার। কারণ আমরা ক্যাপিটালটাকে প্রোটেক্ট করা হচ্ছে সবচেয়ে বড় আমাদের দরকারি জিনিস, মার্কেটে প্রফিট করার চেয়েও। প্রফিট তো আমি কালকে পরশু তরশু করতেই পারবো, কিন্তু যদি আমি নিজের ক্যাপিটালটাকেই প্রোটেক্ট না করতে পারি, তাহলে আমি ট্রেডটা করবো কি দিয়ে? তো ক্যাপিটালটাকেও আমাদেরকে প্রোটেক্ট করতে হবে, তার জন্য স্টপ লসটা দরকার, ঠিক আছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে। আমরা ধরুন কোথাও বাই সেল করছি, ধরুন মার্কেটটা এখানে আসলো 170 টাকায় ছিল, মার্কেট আসলো 150 টাকায়, আমার অর্ডার প্রেস হয়ে গেল, ঠিক আছে। আমার 145 এ আমার কি হলো, এসএল আছে। এবার হচ্ছে এসএল দিলে তো হবে না, আমাকে টার্গেটও দিতে হবে। তো আমি ধরুন 160 তে টার্গেট দিয়ে দিলাম, ঠিক আছে। এই অর্ডারটাও লিমিট প্রাইসই হয়, টার্গেট স্টপ লসও লিমিট প্রাইসই হয়, কিন্তু নাম দেওয়া হয় ওটাকে স্টপ লস আর টার্গেট, ঠিক আছে। টার্গেটকে অনেক কেউ টিপিও বলে, টার্গেট পয়েন্ট, ঠিক আছে। এবার যখনই মার্কেটটা এখানে যাবে 160 তে, যেহেতু অর্ডারটা পাঞ্চ করা আছে, আপনার টার্গেট হিট হয়ে যাবে, আপনি ওই ট্রেড থেকে এক্সিট হয়ে যাবেন, প্লাস আপনার স্টপ লস তো হিট হলো না, প্লাস আপনি 10 টাকার প্রফিটে আছে, বুঝতে পেরেছেন। তো টার্গেট মোটামুটি ধরে রাখুন এখানে 5 টাকার স্টপ লস, তো আপনি 10 টাকা বা 7 টাকার টার্গেট রাখতে পারেন। যতটাই স্টপ লস হয় তার চেয়ে একটু বেশি আপনাকে টার্গেটটা রাখতে হয়, আর এটা সিস্টেমেটিক, প্রত্যেকটা ট্রেডেই এরকম করতে হয়, টার্গেট অবধি একটু হলেও ওয়েট করতে হয়। এবার হচ্ছে আমরা দেখবো বিট, আস্ক, স্প্রেড এন্ড লিকুইডিটি। বিট প্রাইস কি, আস্ক প্রাইস কি, স্প্রেড প্রাইস কি? দেখুন আপনি যখন উইন্ডোটা খুলবেন, নিজেদের সফটওয়্যারের উইন্ডোটা খুলবেন, ওখানে দেখবেন দুটো প্রাইস হয়, সেটা হচ্ছে ধরুন আমি এখানে আগে লিখে রাখি, এখানে হচ্ছে বিট প্রাইস, আস্ক প্রাইস আর স্প্রেড প্রাইস। আপনি যখন অর্ডারটা খুলবেন না, আপনার এখানে ডায়লগ বক্স অন হবে, একটা হবে এখানে বাই, এখানে হবে সেল, ঠিক আছে। এখানে 100 টাকা হবে, হয়তো এখানে 100 টাকা 5 পয়সা হবে, এখানে হচ্ছে 101 টাকা হবে, এখানে হয়তো 101 টাকা 50 পয়সা হবে। মানে আপনি যে কিনবেন, এখানে যারা সেল করছে এই প্রাইসটাই আপনাকে কিনতে হবে, আর এখানে যারা বাই করছে এই প্রাইসে আপনাকে সেল করতে হবে, মানে জাস্ট উল্টোটা। আপনি বাই যখন করবেন, তো এখানে আপনার যে সফটওয়্যারের উইন্ডোতে সেলিং প্রাইসটা দেখাবে, সেই যে ফার্স্ট প্রাইস আছে, ধরুন আপনি এখন 100টা কোয়ান্টিটি কিনুন, ঠিক আছে, আর আপনাকে এখানে কোয়ান্টিটি দেখাচ্ছে 90টা, তাহলে কি হবে যে আপনাকে এখানে 100 টাকা 5 পয়সায় 90টা কিনতে হবে, প্লাস 101 টাকায় 10টা কিনতে হবে, যদি হচ্ছে 101 টাকায় ওখানে অ্যাভেলেবেল থাকে। তো বুঝতে পেরেছেন, এটা হয়ে গেল আপনার বিট প্রাইস আর আস্ক প্রাইস। এবার ধরুন আপনি এই টাকায় কিনবেন না, আপনি হচ্ছে 98 রুপিসে, তো 98 রুপিসেও এখানে কোনো না কোনো জায়গায় বক্সে হবে, তো আপনাকে কি হবে, 98 রুপিসে আপনাকে লিমিট প্রাইস, লিমিট অর্ডার পাঞ্চ করে রেখে দিতে হবে মার্কেটে, আপনাদের ওই ট্রেডিং সফটওয়্যারে।
যখন ওখানে প্রাইস আসবে আপনার অর্ডার এক্সিকিউট হয়ে যাবে। এবার স্প্রেড প্রাইস কি হয়, অনেক সময় দেখা হয় যে ভলিউম যদি কমে যায়, ভলিউম না থাকে, এই স্টকটা ধরুন স্পেসিফিক স্টকটা যদি লোক বেশি কেনা বেচা না করে, তো ওখানেই বাই প্রাইস হয়ে যাবে 100 টাকা আর সেল প্রাইস হয়ে যাবে 105 টাকা। এখানে 105 টাকা হবে, তো এখানে 110 টাকা হবে, মানে গ্যাপটা দেখুন 5 টাকার গ্যাপ হয়ে যাচ্ছে। কারণ এখানে লোক ইন্টারেস্টই নেই, মানে লোক 105 টাকায় বিক্রি করতে রাজি আছে আর লোক এখানে 100 টাকায় কিনতে রাজি আছে। মাঝখানে যে 101, 102, 103, 104 আছে, সেখানে লোক ইন্টারেস্টই নেই, মানে ওখানে ভলিউমই নেই, লোক নেই ওখানে বিক্রি করতে। তো আপনি এখানে বিক্রি করতে পারবেন না। আপনাকে যদি কিনতে হয় 105 টাকায় কিনতে হবে, কিনতে আপনাকে 105 টাকায় হবে। কারণ কি, ওখানে সেল যারা করবে 105 টাকায় করবে। আপনি এখানে দেখতেই পাচ্ছেন না যে 104 টাকা, 103 টাকা। আর যদি আপনি কিনে ইমিডিয়েট বিক্রি করতে চান, তাহলে আপনাকে 100 টাকায় বিক্রি করতে হবে। এর মানে কি, বিট প্রাইস, আস্ক প্রাইসে সেই স্টকের থেকে আমাদের দূরে থাকতে হয়। কারণ ধরুন আমি কিনেও নিলাম, কিনে আমি যে বিক্রি করবো, আমি তো কিনেই আমি দেখতে পাচ্ছি যে আমি লসে আছি, 5 টাকার লসে, তাহলে ওগুলোর মধ্যে আমরা কিনবো না। আমরা ওগুলোতে কিনবো যেখানে লিকুইডিটি বেশি। লিকুইডিটি মানে কি, লিকুইডিটি মানে হচ্ছে টাকার ফ্লো, যেখানে প্রচুর সংখ্যার লোক অর্ডার পাঞ্চ করছে, বাই করছে, সেল করছে, বাই করছে, সেল করছে। আপনি যদি হচ্ছে ধরুন ইন্ডিয়ান স্টক মার্কেটে যদি আপনি রিলায়েন্স, তারপরে আপনি টাইটেন, এগুলোতে কি আছে, নিফটি 50 যে স্টক গুলো আছে, নিফটি 50 স্টকের মধ্যে আপনি ওখানে লিকুইডিটি পাবেন। লিকুইডিটি মানে হচ্ছে কি, ওখানে প্রচুর লোক, প্রচুর ভলিউম, ওখানে আপনি ট্রেড করলে আপনার লস হবার চান্সেসও কম। কারণ হচ্ছে আপনি যেই ধরুন 100 টাকায় কিনলেন, তো হঠাৎ করে 105 টাকা হয়ে যেতে, হঠাৎ করে 100 টাকা পয়েন্ট 80 পয়সা হয়ে যেতে পারে, আপনি 80 পয়সা উপরে যেও বিক্রি করে দিতে পারে। তো এরকম করে আমাদেরকে জিনিসগুলো দেখতে হবে, সেখানে হচ্ছে লিকুইডিটি বেশি হয়। এবার হচ্ছে আমরা বুঝবো মার্কেটের ভলাটিলিটি। ধরুন যে কোনো একটা স্টক একবার উপরে যাচ্ছে, একবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে। আরেক রকম স্টক কি হয়, ধরুন এরকম 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 সাইড ওয়াইজ চলে যাচ্ছে। আপনি এই মার্কেটে প্রফিট করতে পারবেন না। আপনাকে প্রফিট করতে গেলে এই মার্কেটে প্রফিট করতে হবে। কারণ আপনি ধরুন 100 টাকায় কিনছেন, আপনি এখানে বিক্রি করছেন না, কিন্তু 103 টাকায় এই জায়গায় বিক্রি করতে পারবেন। আপনি এখানে বিক্রি করছেন, আপনি এখানে কিনতে পারবেন। এখানে কি, প্রাইস জাম্প করছে। যেই স্টকে লিকুইডিটি বেশি থাকে, লিকুইডিটি মানে হচ্ছে টাকা, লোকের ফেভারিট স্টক থাকে, যেরকম নিফটি 50 খুব ট্রাস্টেড, ওখানে যে স্টক গুলো থাকে সেগুলো খুব ট্রাস্টেড থাকে, তো প্রত্যেকদিন লোক ওখানে কেনা বেচা করবে। যদি আপনি যে দেখবেন সেখানে হচ্ছে প্রচন্ড বেশি ভলিউম হয়। ওরকমই ক্রিপ্টোতে যদি আপনি দেখবেন যে সোলানা হলো, অ্যাবি হলো, বিটকয়েন হলো, ইথেরিয়াম হলো, ডোজ কয়েন, এখানে ভলিউম প্রচন্ড। আপনি ওখানে 5 পয়সা 10 পয়সার নিচে প্রাইসও পেয়ে যাবেন, আপনি ওখানে প্রফিটও করতে পারবেন, আর তাড়াতাড়ি এন্ট্রি এক্সিটও করে নিতে পারবেন। কিন্তু এরকম অনেক কয়েন হয় যাদের ভিতরে ভলাটিলিটি নেই, ওরা সাইড ওয়েজই থাকে। এই একটু আগে যে বুঝালাম আপনাদেরকে, 100 টাকা এখানে প্রাইস আছে, তো 106 টাকা আরেকটা প্রাইস আছে, মানে আপনাকে 106 টাকায় কিনতে হবে, আর ইমিডিয়েট যদি বিক্রি করতে হয় 100 টাকায় বিক্রি করতে হবে। মাঝখানে কেনা বেচার কোনো লোক নেই ওখানে। কিন্তু বিটকয়েনে হয়, বিটকয়েনে হয় না। 5 মিনিট পর আপনার প্রাইস, যে প্রাইসে আপনি কিনছেন, ওটা ভেঙে উপরে যাচ্ছে, ভেঙে নিচে আসছে, তো ওখানে লোক কেনা বিক্রি করতে পারে। রিলায়েন্সে উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, মানে এখানে লিকুইডিটি প্রচুর, টাকা প্রচুর, ভলিউম প্রচুর। তো আমরা বেসিক্যালি এই মার্কেটেই কাজ করি, যেই মার্কেটটার মধ্যে ভলাটিলিটি বেশি। আমরা ওরকমই স্টক, কয়েন বা ইউরো, ইউএসডি কিছু হোক ফরেক্স মার্কেটে, হ্যাঁ ওরকমই হচ্ছে কমোডিটির সেক্টরে ওরকমই জিনিস চুজ করি যেটার মধ্যে ভলাটিলিটি বেশি। কারণ এখানে আমাদের ট্রেড করলে আমরা জানি যদি ভুল ভালো ট্রেড হয়, আমরা সঙ্গে সঙ্গে এক্সিট করে নিতে পারবো। সেই আমাদের ডিজায়ার অ্যামাউন্টের, ডিজায়ার প্রাইসে ওখানে মার্কেটে সেলার বা বায়ার অ্যাভেলেবল থাকতো। আশা করছি এই চ্যাপ্টারটাও আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আর ধরুন এই ভলাটিলিটি, এগুলো জিনিস, এগুলো তো বেসিক একটা নলেজ, তাই আমি আপনাদেরকে দিচ্ছি। মেন তো হচ্ছে আমাদের চার্টে ট্রেড কিরকম করে নিব। আর যদি আপনাদের মনে হয় যে এই টপিকগুলোর মধ্যেই আপনাদের আরো বুঝতে হবে, তাহলে এগুলো ইন্টারনেটে সার্চ করবেন, এগুলো ইজিলি অ্যাভেলেবেল আছে। আমার বক্তব্য হচ্ছে কি, যেহেতু বেসিক কোর্স, একটু হলেও বেসিক নলেজটা আপনাদের থাকাটা ভালো, তার জন্যই এই ভিডিওগুলো তৈরি করা। তো বন্ধুরা, আজকে এই চ্যাপ্টারে আমরা পড়বো টুলস অফ দ্য ট্রেড। আমরা ট্রেডটা এক্সিকিউট করার জন্য কি কি টুলস আমরা ব্যবহার করতে পারি। তো সবথেকে প্রথমে একটা ট্রেডের জন্য আমাদের দরকার হয় ব্রোকার, ট্রেডিং প্ল্যাটফর্ম এন্ড অ্যাকাউন্ট, ডেমো ভার্সেস রিয়েল। সবথেকে প্রথমে এটা বলে দিই আমরা, যে আমরা ট্রেডিং যখন করি তো আমাদের একটা ব্রোকারেজ হাউস দরকার হয়, ঠিক আছে। এবার স্টকে যদি আমরা ট্রেড করি, তাহলে আমাদের দুটো অ্যাকাউন্ট আমাদের দরকার হয়, একটা হচ্ছে ডিমেট অ্যাকাউন্ট, একটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। এবার ট্রেডিং অ্যাকাউন্ট আর ডিমেট অ্যাকাউন্ট কি হয় সেই জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখুন, 1 নম্বর পয়েন্ট হচ্ছে ডিমেট অ্যাকাউন্ট, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। আমরা যখন হচ্ছে অ্যাকাউন্ট খুলি, আমাদের দুটো অ্যাকাউন্ট খোলা হয়, একটা হচ্ছে ডিমেট, একটা হচ্ছে ট্রেডিং। এবার ডিমেট কি, ট্রেডিং কি, দেখুন এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে অনেক রকমের ট্রেডার হয়, একজন স্ক্যালপার হয়, সুইং ট্রেডার হয়, আর প্লাস হচ্ছে আপনার পজিশনাল ট্রেডার হয়। এবার যে কেনা বেচার যে জায়গাটা, সেটা হচ্ছে দোকান। যে কোনো দোকানের, যে কোনো রিটেল স্টোরের একটা তো দোকান থাকে যেখানে মানুষ যায়, ওখানে কেনে মানুষরা, সেটা হচ্ছে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট। ধরুন এটা আপনার দোকান, কিন্তু সব জিনিস কি দোকানে রাখা যায় না। কি করতে হয়, মার্কেট থেকে জিনিস এনে আমাকে প্রথমে
গোডাউনে রাখতে হয় কিছু জিনিস, তারপরে হচ্ছে গোডাউন থেকে আস্তে আস্তে বার করে দোকানে আনতে হয়, ওখানে বিক্রি করতে হয়। তো সুতরাং এখানে হচ্ছে দোকানটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট, যেখানে আমরা বাই আর সেল করতে পারি। আর যখন আমরা ট্রেডিং অ্যাকাউন্টে ধরুন বাই করে নিলাম, আমি সেল করলাম না, সেটা 2 দিন 3 দিন হয়ে গেল, তাহলে ওটা ট্রেডিং অ্যাকাউন্টে থাকবে না, সেটা হয়ে যাবে আপনার কনভার্ট হয়ে আপনার মালটা আপনার ডিমেটে চলে যাবে, মানে আপনার ওয়্যার হাউস বা গোডাউনের মধ্যে ঢুকে যাবে। ডিমেট হচ্ছে এক ধরনের গোডাউন বা ওয়্যার হাউস। এবার ডিমেট যে থাকে, ডিমেটের হচ্ছে যে কানেকশন আমাদের ভারতবর্ষে, এটা হচ্ছে আপনার এনএসডিএল সিডিএসএল, এর দুজন হচ্ছে ডিপোজিটরি পার্টিসিপেট, এদের কাছে থাকে। আর ট্রেডিং অ্যাকাউন্টটা থাকে ব্রোকারের কাছে। ব্রোকাররা কিন্তু শেয়ার হোল্ড করতে পারে না, শেয়ার আপনাকে ডিপোজিটরি পার্টিসিপেট, যেটা আমাদের এনএসডিএল আর হচ্ছে আপনার সিডিএসএল, এই দুটো হচ্ছে ডিপোজিটরি পার্টিসিপেট, যে হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে। আপনার শেয়ার সিকিউরিটি বন্ড যদি আপনি কিনে 2 মাস 3 মাস হোল্ড করছেন, বা 3 দিন 4 দিন হয়ে গেছে আপনার কেনার, তো এটা অটোমেটিকলি গভর্নমেন্টের ডিপোজিটরি পার্টিসিপেটে চলে যাবে, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি ডিপি। এনএসডিএল আর একটা আছে সিডিএসএল। এবার যে ব্রোকার যেটা হচ্ছে ইউজ করে আপনার শেয়ার গুলো, পজিশনাল বা ইনভেস্টিং যেগুলো শেয়ার আছে, ইনভেস্টমেন্ট করে আপনি যে শেয়ার গুলো পারচেস করছেন, এখানে চলে যাবে। এবার যখন আপনারা এবার ভাবছেন যদি বিক্রি করতে হয়, তখন আমি কেমনি করে বিক্রি করবো? দেখুন, আমরা এটা জানি যে কোনো শেয়ার আমরা আগে বিক্রি করে পরে কিনতে পারি, আর কিনেও বিক্রি করে দিতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা মার্কেটে আমরা এই অর্ডার গুলো এক্সিট করতে পারি। এটা আমরা জানি যে সেল করে বাই করবো বা বাই করে সেল করবো, ডিফারেন্সটা আমাদের প্রফিট হয়ে যাবে বা লস হয়ে যাবে। তো ওরকমই ধরুন আপনার শেয়ারটা ডিমেটে চলে গেল, এরপরে যখন আপনি বিক্রি করতে যাবেন, আপনার ওখান থেকে বের করতে হবে না। আপনি শুধু কি করবেন, ট্রেডিং অ্যাকাউন্টে আপনার ধরুন 1000টা কোয়ান্টিটি আছে, এটাকে সেল করে দিন। এটা অটোমেটিকলি যে ডিমেটে আপনার 1000 কোয়ান্টিটি আছে, 1-2 দিনের মধ্যে সেটেলমেন্ট হয়ে যাবে। তার জন্য আপনার চিন্তা করতে হবে না, ডিমেট থেকে ওরা শেয়ারটা বের করে অটোমেটিকলি ওটার সেটেলমেন্ট করে দেবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ট্রেডিং অ্যাকাউন্ট আর ডিমেট অ্যাকাউন্ট কি। হ্যাঁ, যেগুলো ফিউচারের কন্ট্রাক্ট থাকে বা অপশনের কন্ট্রাক্ট থাকে, সেগুলো কিন্তু আপনার ডিমেটে যাবে না। অনলি স্টক, স্পেসিফিক স্টক যেগুলোর কন্ট্রাক্ট থাকে না, যে এটার এক্সপায়ারি, যার কোনো এক্সপায়ারি ডেট থাকে না, সেই জিনিসগুলোই আপনার ডিমেটে চলে যাবে, ঠিক আছে? এরপর আমরা আসবো ইন্ট্রো টু ট্রেডিং ভিউ, হাউ টু ইউজ ইটস লাইক এ প্রো। মানে দেখুন, যে কোনো ব্রোকার হাউস, যেরকম ট্রেডিং করতে গেলে ব্রোকার লাগে, ধরুন জিরোদা আছে, এলআইস ব্লু আছে, ডেল্টা এক্সচেঞ্জ আছে, তারপরে তো বাইরেরও অনেক ব্রোকার আছে, যেরকম আপনার বাইন্যান্স আছে, এক্সনেস আছে, কয়েন ডিএক্স আছে, এগুলো সব ব্রোকার। কিন্তু ব্যাপার হচ্ছে এরা রিয়েল টাইম ডেটা আমাদেরকে প্রোভাইড করে না, আর আমাদের দরকার হচ্ছে রিয়েল টাইম ডেটা। কারণ সেখানে হচ্ছে আমরা ভলিউমটা দেখতে পারি। আপনি দেখবেন অনেক চার্টের মধ্যে ভলিউম ফলস থাকে, কিন্তু ওয়ান এন্ড অনলি ট্রেডিং ভিউর যে চার্টটা থাকে, সেখানে ভলিউম প্লাস প্রাইস একদম অ্যাকুরেট থাকে। আমাদের এই দুটো জিনিস খুব দরকার। ট্রেডিং করতে গেলে আমাদেরকে দরকার হয় ভলিউম কতটা আছে, আর প্রাইসের যে ফ্লাকচুয়েশনটা আছে, সেটা আমাদেরকে দেখতে হয়। তার জন্য আমরা কি করি, এই ট্রেডিং ভিউ চার্টটাকে ইউজ করি। যতগুলো ট্রেডার আছে, ট্রেড এক্সিকিউট ব্রোকারের প্ল্যাটফর্মে করে, কিন্তু যদি উদাহরণ নিতে হয়, দেখতে হয়, অ্যানালাইসিস করতে হয়, তারা কিন্তু ট্রেডিং ভিউর এই প্ল্যাটফর্মটা ইউজ করে থাকে। এবার ট্রেডিং ভিউর প্ল্যাটফর্মটা কি আছে, ধরুন এটা হচ্ছে ট্রেডিং ভিউর ইন্টারফেস। এবার এখানে আমরা পরপর কি করি, আমরা হচ্ছে পরপর এখানে স্ক্রিপ্ট গুলো লিখে রাখি। ধরুন আপনাকে হচ্ছে এখানে কি করতে হবে, আপনি হচ্ছে দেখবেন যে আমি রিলায়েন্স এর শেয়ার দেখব, তাহলে কি এটা তো শেয়ার, তাহলে আপনি ওই প্লাস চিহ্নতে ক্লিক করবেন, এখানে স্টকে যাবেন, স্টকে যে এখানে যদি রিলায়েন্স লিখবেন, আর এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি প্রথমেই চলে আসে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। ধরুন এখানে রিলায়েন্স এর চার্ট আছে, তো রিলায়েন্স এর চার্ট, এটা আমার কয় মিনিটের চার্ট আছে, এটা হচ্ছে আমার 4 আওয়ার্স এর চার্ট আছে। আমরা চাইলে এখান থেকে 1 ডেরও চার্ট দেখতে পারি, ঠিক আছে? এটা একটু ছোট করে নিই। এখানে অনেক টুলস আছে, যেটা দিয়ে হচ্ছে আপনি ট্রেন্ড লাইন ড্র করতে পারবেন। আপনারা চাইলে এখানে অনেক বক্স আছে, জোন ড্র করে রাখতে পারবেন। আপনি চাইলে এখানে চ্যানেল প্যাটার্ন ড্র করতে পারবেন। ধরুন এখানে আমি চ্যানেল প্যাটার্ন যদি হচ্ছে ড্র করি, এই যে চ্যানেল প্যাটার্ন আপনি ড্র করে নিতে পারবেন, ঠিক আছে? তো অনেক কিছু এখানে টুলস আছে, যেগুলো হচ্ছে আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে দরকার হয়, সেই জিনিসগুলো আমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারি। হ্যাঁ, তারপর ধরুন আপনি 1 ডে টাইম ফ্রেমে অ্যানালাইসিস করলেন, হ্যাঁ, এরপর আপনি 5 মিনিটে চলে যেতে পারেন। 5 মিনিটে যারা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং করে, তারাও এখানে দেখতে পারবে। প্লাস হচ্ছে কি দেখবেন, আপনারা এখানে ভলিউম গুলো দেখতে পারবেন, যে কোথায় ভলিউম হচ্ছে, এন্টার হচ্ছে, কোথায় মার্কেট উপরে যাচ্ছে। তো ট্রেডিং ভিউতে এটা আপনি ফ্লেক্সিবল ট্রেড অ্যানালাইসিস করতে পারবেন, আর এটা খুব ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে ট্রেডিং ভিউ কম্পিউটারে একটু অন্যরকম লাগে, মোবাইলে অন্যরকম লাগে, ট্যাবলেটে আলাদা লাগে, আলাদা জায়গায় আলাদা ইন্টারফেস আছে। কিন্তু আমি রেকমেন্ড করবো, যদি চার্ট অ্যানালাইসিস করতে হয়, আপনারা ল্যাপটপ বা ডেস্কটপেই করবেন, বড় স্ক্রিনে। তাতে কি হয়, আপনি এই পুরো ব্যাপারটা খুঁজে পাবেন, ঠিক আছে? এটাকে ছোট করলে অনেক দিনের ডেটা আপনি পেয়ে যাবেন, আর মোবাইলে সেটা পাওয়া যায় না। এটা হচ্ছে ট্রেডিং ভিউ। এখানে পরপর এখানে স্ক্রিপ্ট অনেক কিছু লেখা আছে তার জন্য। এবার যদি আপনার মনে হয় যে আপনি ক্রিপ্টোতে কাজ করতে চান, তাহলে এখানে প্লাস সাইন করবেন। হ্যাঁ, এখানে দেখবেন চলে আসবে ক্রিপ্টো লিখে এখানে সার্চ করবেন, যেটা আপনার দরকার সেটা। ফিউচারে কাজ করবেন ফিউচারে, ফরেক্সে কাজ করবেন ফরেক্সে, সবকিছু চলে আসবে। ফান্ডে করবেন ফান্ডে চলে আসবে, বন্ডে করবেন বন্ডে চলে আসবে। অপশনে যদি কাজ করতে চান ক্লিক করবেন, পুরো অপশন এখানে চলে আসবে। তো আপনি এখানে প্রত্যেকটা
স্ক্রিপ্টের ট্রেড অ্যানালাইসিস করতে পারবেন, মানে জেনারেল অ্যানালাইসিস যেগুলো আমরা করি আর কি, জোন বানানো, কোথায় আমার অর্ডার ব্লক আছে, কোথায় ট্রেন্ড লাইন আছে, এই চ্যানেলটা কি আছে, সবকিছু এখানে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। তো ট্রেড করতে গেলে আপনার ট্রেডিং ভিউ এর দরকার খুব পড়বে, ঠিক আছে। এরপর আমরা যাব বেসিক অফ অর্ডার এক্সিকিউশন এন্ড ট্রেড প্লেসমেন্ট। বেসিক অফ অর্ডার এক্সিকিউশন কি আছে, ট্রেড প্লেসমেন্ট, মানে আমরা ট্রেড অ্যানালাইসিস করে রাখলাম, তারপরে যে আমাদেরকে করতে হয় সেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমাদের 3-4 রকমের অর্ডার হয়। একটা হয় স্টপ লস অর্ডার, একটা হয় বাইং অর্ডার, বাইং অর্ডারও দুটো হয়, মার্কেট অর্ডার আর লিমিট অর্ডার, ঠিক আছে। আরেকটা হয় আমার টার্গেট, ঠিক আছে। এই অর্ডার গুলো আমাদেরকে প্রেস করে রাখতে হয়। এবার অনেক কেউ কি হয় যে স্টপ লস লাগায় না, ওরা মার্কেটেই যদি দেখলো যে প্রাইসটা নিচে যাচ্ছে তো পাট করে মার্কেট অর্ডারেই কেটে দেয়। এরপরে যেটা আছে হাউ টু রিড অ্যান্ড অ্যানালাইজ এ ট্রেডিং চার্ট। আমরা এই ট্রেডিং চার্টকে কিভাবে অ্যানালাইজ করব, আসল জায়গা হচ্ছে এটা। তো ট্রেডিং চার্টের যদি আমি অ্যানালাইসিস করি তো আমাদেরকে সবথেকে প্রথমে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে ট্রেডিং ভিউ এর চার্টে চলে যেতে হবে, ঠিক আছে। এবার যখনই আমরা ট্রেডিং ভিউ এর চার্টে চলে যাই, একবার এসে রিফ্রেশ করে দেবো। ধরুন আমি সোলানার চার্টকে হচ্ছে আমি অ্যানালাইসিস করব। দেখুন মার্কেট এখানে চলছে, মানে কি মার্কেট এখানে চলছে আর আমি এখানে ধুম করে ট্রেড নিয়ে নিব, সেটা কিন্তু হয় না। আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে কনফার্মেশন দিতে হয়। অনেক কেউ কি করে ইন্ডিকেটরের ইউজ করে, আমরা যেরকম পিওর প্রাইস অ্যাকশনের ইউজ করি, আমি কোনো ইন্ডিকেটরের ইউজই করি না। আপনারাও আস্তে আস্তে দেখবেন ইন্ডিকেটর আর ইউজই করবেন না, আপনিও প্রাইস অ্যাকশনে ইউজ করবেন। কি করি আমরা হচ্ছে একটা মুভ দেখি, ধরুন এটা আমার লাস্ট সুইং, এটা আমার লাস্ট, ঠিক আছে। এবার আমি এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করে রাখলাম, আমি এখানে একটা হরিজন্টাল লাইন ধরুন ড্র করে রাখলাম, এই যে এই লাইনটা আছে এই লাইনটাই আমি এখানে ড্র করে রাখলাম, ঠিক আছে। এরপর আমি কিচ্ছু করব না, আমি ওয়েট করব যে এখানে যখন মার্কেট ছিল ভাই এখানে নিচে পড়, মার্কেটটা এবার নিচে পড়। যখনই আমি দেখি যে এখান থেকে কিছু হলো, এখানে দেখুন একটা কত সুন্দর উইক তৈরি করেছে মার্কেট, হ্যাঁ, তাহলে এটা কি আমাকে বুলিশ প্রেসার দিচ্ছে। যদি একটু আমি ছোট টাইম ফ্রেম ইউজ করি, ধরুন এটা তো হচ্ছে আপনার 4 ঘন্টার চার্ট, এটাই যদি আমি 30 মিনিটসে যাই, এটাই যদি আমি 30 মিনিটসে যখন আসলাম, আমি দেখছি যে এখানে এক তো হচ্ছে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, হ্যাঁ, প্রপার উইক ছেড়েছে। তারপরে আমি দেখতে পাচ্ছি যে এখানে মার্কেট আর নিচে গেল না, এখানে পুরো বডিটাকে এই গ্রিন ক্যান্ডেলটা অ্যাঙ্গেল করে দিল। তো আমরা এখানে অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল দেখলাম। এবার অ্যাঙ্গেলফিংটা দেখুন, আপনি যদি দেখবেন যে বডি যেখানে শেষ হলো, মানে এর ক্লোজ যেখানে হয়ে গেল এই রেড ক্যান্ডেলটা, ঠিক তার পরের ক্যান্ডেলটা আমাদেরকে অ্যাঙ্গেল করে দিল, পুরো বডিটা অ্যাঙ্গেল করে দিল। এর মানে কি, এর মানে হচ্ছে এখান থেকে সেলিং প্রেসার কমে গেছে। আর এটা একদম দেখবেন যে একদম নিচে প্রপার, আমি যদি চার্টটা ছোট করে দেই, তো আমি এখানে দেখতে পাচ্ছি কি যে প্রপার হচ্ছে একটা বাইং জোন, এগুলো জায়গার থেকে মার্কেট কিন্তু বাই করেছে, ঠিক আছে, বাই হচ্ছে। তো একদম বাইং জোনের কাছে এসে এ আমাকে একটা হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আর প্লাস হচ্ছে ওটাকে বডিটাকে অ্যাঙ্গেল ফো করে দিয়েছে। তাহলে কি আমি এখানে দেখছি যেহেতু বাঁদিকের চার্টে এখানে হচ্ছে বাইং হচ্ছে, তো আমাকে এখানে বাইং এর ট্রেড আমাকে নিতে হবে, ঠিক আছে। আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবেন, যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন কিন্তু হচ্ছে সবই বুঝতে পারবেন, কোন জায়গায় বাইং করতে হবে, কোথায় আমাদের অর্ডার ব্লক জোন আছে, কোথায় হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কোথায় আমরা লিকুইডিটি নিয়েছি। যদি আমি একটু অ্যাডভান্স বলি তো এখানে কি করেছে, এ হচ্ছে বড় টাইম ফ্রেমে লিকুইডিটি নিয়েছে, মানে এর সব জনের এসএল এখানে হান্ট করে দিয়েছে, ঠিক আছে। এখন এগুলো আপনার বোঝার দরকার নেই, আপনি আগে এই জিনিসগুলো বুঝুন। এবার যেহেতু অ্যাঙ্গেলফিং করেছে মানে এখানে বায়ার নেই, তো আমরা কি করব যে আমরা এখানে এই অ্যাঙ্গেলফিং এর ট্রেড নিব, হালকা নিচে স্টপ লস দেবো, আর আমরা রিসেন্ট এই যেই টার্গেটটা আছে, ধরুন এত দূর আপনার টার্গেট হবে বা এত দূর আপনার টার্গেট হবে, এই ছোট ছোট টার্গেট নিয়ে আমরা এক্সিট করে দেবো। চার্টটাকে আমরা এরকম করে অ্যানালাইসিস করবো। সব থেকে প্রথমে আপনাকে এটাই দেখতে হবে, একটু বড় টাইম ফ্রেমে চলে যাবেন, 4 ঘন্টায় চলে যাবেন, তাহলে কি নয়েজ গুলো পাবেন না, আপনি ডট টু ডট কানেক্ট করতে পারবেন। আপনাকে খালি শুধু হচ্ছে করতে হবে কি, আপনাকে লাইন ড্র করতে হবে যে মার্কেট কোথা থেকে কোথায় গেছিল। তো ধরুন মার্কেট একবার এখান থেকে এত দূর গেল, তারপর মার্কেট এখানে গেল, ফের এখানে গেল, তো আপনার লাইন এখানে একটা হয়ে যাবে, আপনার লাইন এখানে একটা হয়ে যাবে, আপনার লাইন এখানে একটা হয়ে যাবে। প্লাস আপনাকে হচ্ছে জাজ করতে হবে মার্কেটকে, যে ভাই মার্কেট যদি এই জায়গায় এসছে তো এখান থেকে এবার মার্কেট কি করছে, এবার মার্কেট বাড়ছে। এই অবজারভেশন গুলো যখন আপনারা করা শুরু করবেন, দেখবেন যে পরবর্তীকালে আপনারা ট্রেডও নিয়ে নিতে পারছেন, কারণ আপনি জানেন যে মার্কেট এখান থেকে বাড়বে। ধরো মার্কেট এই জোনটা, এখান থেকে মার্কেটটা ধরুন মার্কেটটা এখানে নিচে নামলো, এখান থেকে নিচে নামলো, মার্কেটটা উপরে গেল, ঠিক আছে, আবার নিচে নামলো, হতে পারে মার্কেট এই এত দূর যাবে, ফের মার্কেট এখান থেকে নিচে পড়ে যাবে। তো আমরা কি করি, বেসিক্যালি হচ্ছে রানিং ক্যান্ডেলে কিন্তু ট্রেড আমরা নেই না, রানিং ক্যান্ডেলে নেই না। ধরুন এই ক্যান্ডেলটা রানিং, আমি দেখছি মার্কেট উপরে যাচ্ছে, আমরা দেবো না, আমরা ওয়েট করব ক্যান্ডেলটা ক্লোজ হবে। কারণ রানিং ক্যান্ডেলে আমি ধরুন দিলাম লাস্ট 1 মিনিটের ক্যান্ডেলে, সেটা কিন্তু অপোজিট ক্যান্ডেল হয়ে যেতে পারে। ধরুন আপনি রানিং ক্যান্ডেল লাগছে গ্রিন, ক্যান্ডেলটা ধরুন হাফ এন আওয়ারের ক্যান্ডেল, আর লাস্ট 2 মিনিটে ক্লোজ হওয়ার টাইমে দেখবেন যে সেই ক্যান্ডেলটাই লাল রঙের হয়ে গেল, তখন আপনারা ফেসে যাবেন। তো মার্কেট অনেক সময় ট্র্যাক করে, এর জন্য ক্যান্ডেল ক্লোজ হয়ে যাবে, তারপরে আপনারা ট্রেড গুলো নেবেন। তো ধরুন এখানে ক্যান্ডেল
ক্লোজ হয়ে গেছিল, তারপরে আমরা ট্রেড গুলো নিলাম। এখন ধরুন এই এত দূর টার্গেট আছে, হয়তো এখান থেকে এবার পড়ে যেতে পারে। হ্যাঁ, এই জোন গুলো আপনাকে ড্র করে রাখতে হবে। যত হাই জোন আছে, এই যে জোন গুলো যে দেখতে পাচ্ছেন, এই জোন গুলো আপনাকে ড্র করে রাখতে হবে, কারণ মার্কেট এই জোন গুলোর আশেপাশেই হচ্ছে ঘোরাঘুরি করে। তো বেসিক্সে আপনাকে এই জোন গুলো ড্র করে রাখতে হবে আর দেখতে হবে, অবজার্ভ করতে হবে যে মার্কেট কোন দিকে যাচ্ছে। তাহলে এই ভিডিওতে আমরা এই পয়েন্টগুলো কভার করে নিলাম, চ্যাপ্টার 3। এগুলো দেখুন একদমই বেসিক জিনিস, না বললেই নয়। তাও যেহেতু বিগিনার কোর্স, এগুলো আমাদের বলাটা উচিত, তাই আমরা এগুলো কোর্সগুলো বলছি। এরপরের আস্তে আস্তে যখন আপনারা অ্যাডভান্স সিরিজে যাবেন, তখন আপনাদের মনে হবে যে হ্যাঁ, এবার আমি কিছু জিনিস পেয়েছি। কিন্তু যেহেতু আপনারা বিগিনার, এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় বসাতে হবে, কারণ অ্যাডভান্স লেভেলে যখন আপনি কাজ করবেন, যখন অর্ডার এক্সিকিউট করবেন, ট্রেড প্লেস করবেন, তখন এগুলো যেন আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে ফিট হয়ে থাকে যে আপনার আঙ্গুলটা এমনি এমনি চলা শুরু হয়ে যাক। কারণ এগুলো যদি আপনারা না জানবেন, এগুলোর অ্যাভয়েড করার জন্য হয়তো ওই অ্যাডভান্স জায়গায় যেখানে আপনি টাকা লাগিয়ে ট্রেড করছেন, ওখানে কিছু মিস্টেক হয়ে যেতে পারে। তার জন্যই এগুলোর নলেজ আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তো এতক্ষণ আমরা যেগুলো শিখছিলাম, ট্রেডিং রিলেটেড একটা জেনারেল নলেজ ছিল, সেগুলো আমাদের জানা দরকার। কিন্তু বেসিক নলেজটা এখন থেকে আপনাদের শুরু হবে এই চ্যাপ্টার থেকে। এটা হচ্ছে কোর কনসেপ্ট। ট্রেডিং করতে গেলে এই জিনিসগুলো আপনাদের জানতেই হবে, এটা হচ্ছে পুরো কোর কনসেপ্ট। এবার ট্রেডিং করতে গেলে আমাদের কি কি জানতে হবে, সেটা হচ্ছে প্রথমে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জানতে হবে, ট্রেন্ড অ্যান্ড ট্রেন্ড লাইন জানতে হবে, যে মার্কেট ট্রেন্ড কোথায় আর ট্রেন্ড লাইন কিরকম করে হচ্ছে আমরা ড্র করব। প্লাস হচ্ছে চার্ট প্যাটার্ন আমাকে জানতে হবে, বেসিক ওভারভিউ চার্ট প্যাটার্নের। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানতে হবে, যার মধ্যে রিভার্সাল এন্ড কন্টিনিউশন প্যাটার্ন থাকে। ইন্ডিকেটর জানতে হবে আমাদের, আরএসআই, ম্যাকডি, মুভিং অ্যাভারেজ, ভলিউম। ঠিক আছে, এগুলোর বেসিক নলেজ একটু রাখতে হবে, যে আরএসআই, ম্যাকডি, মুভিং অ্যাভারেজ, ভলিউম, প্লাস ফিবোনাকি আছে, পিভট পয়েন্টস আছে। তো এই জিনিসগুলোর আমাদেরকে নলেজ একটু রাখতে হবে। প্লাস হচ্ছে ইন্ট্রো টু টেকনিক্যাল ভার্সেস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস কি আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি? সবথেকে প্রথমে আমি যেই জিনিসটা শুরু করব, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এটা নিয়েই আমি শুরু করব। তো ব্যাপার হচ্ছে যে আমরা এখানে ট্রেডিং করতে আসি, এই জিনিসটা বুঝতে হবে। স্টক মার্কেটে যদি আমরা পজিশনাল ট্রেডিং করি, তাহলে হচ্ছে আমার হয়তো ফান্ডামেন্টাল দরকার পড়বে। কিন্তু ফান্ডামেন্টাল থেকেও বেশি আমি বলছি, যদি টেকনিক্যালস আমাদের স্ট্রং হয়ে যায়, তাহলে আমাদের ফান্ডামেন্টালেরও দরকার পড়ে না। কারণ ফান্ডামেন্টাল যারা অ্যানালাইসিস করে, তারা কিন্তু টেকনিক্যালসটা দেখে, কিন্তু টেকনিক্যালস যারা দেখে, তাদের ফান্ডামেন্টাল দেখার অসুবিধা হয় না। যদি আপনি টাইম ফ্রেম চেঞ্জ করে বড় বড় টাইম ফ্রেমে আপনারা অ্যানালাইসিস করবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে মার্কেটটা কতদূর নিচে আসতে পারে, বা নিচে এসে মার্কেটটা এখন কতদূর উপরে যেতে পারে। তো সেটা হলো আমার টেকনিক্যালস। টেকনিক্যালসের ভিতরেই এই পুরো জিনিসগুলো থাকে। হ্যাঁ, এই টেকনিক্যালস অ্যানালাইসিস করেই আমরা হচ্ছে এটা বুঝতে পারি যে আমরা এখানে বাই করব, কি আমরা এখানে সেল করব, কি আমরা এখানে ট্রেডটাকে অ্যাভয়েড করব। মেন হচ্ছে ট্রেড অ্যাভয়েড করা। আমরা ট্রেডিং করতে আসি শুধুমাত্র একটা জিনিস ভেবে, সেটা হচ্ছে প্রফিট করব, প্রফিট করব, প্রফিট করব নয়। ট্রেডিং হচ্ছে একটা প্রসেস, সেই প্রসেসটাকে আমাদেরকে পুরোটা ফলো করতে হয়। এবার আমরা সবসময় ট্রেড খুঁজি, এই ট্রেড খোঁজাটা বন্ধ করতে হবে। আমাদেরকে একটা সঠিক জায়গায়, নির্দিষ্ট জায়গায় ট্রেড প্ল্যান করতে হবে, আর সেই জায়গায় ট্রেড করতে হবে। এর মানে কি, আমার যেই ট্রেডগুলোতে লস হতো, মানে ছোট ছোট ট্রেড করতাম, ওগুলোতে লস হতো, ওগুলো যদি আমরা অ্যাভয়েড করে দিই, আমাদের প্রফিট তো এমনি হয়েছে। তো আমরা এখানে শিখবো কোথায় ট্রেড নিতে হবে, কোথায় ট্রেড অ্যাভয়েড করতে হবে। তো সব থেকে প্রথমে যেটা আছে, সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা কি? এর জন্য আমি চাবো যে আমি এখানে না বুঝিয়ে, আমি হচ্ছে স্ক্রিন রেকর্ডিং করে আপনাদেরকে বোঝাই। তো আমরা নিজেদের কম্পিউটারের স্ক্রিনে চলে যাবো। এবার আমরা কি দেখবো? আমরা দেখবো হচ্ছে ইন্ডিকেটর। ঠিক আছে, আরএসআই, ম্যাকডি, মুভিং অ্যাভারেজ আর ভলিউম। তো বেসিক্যালি সব থেকে প্রথমে আমি শুরু করছি আরএসআই। এই সেকশনটা খুব ভালো হবে, এটা মন দিয়ে দেখবেন। আমি তো ছোট করে বলবো আপনাদের, কিন্তু আপনারা পারলে একটু হলেও ব্যাক টেস্টিং করবেন, তাহলে জিনিসটা বুঝতে খুব সুবিধা হয়ে যাবে। সব থেকে প্রথমে আমরা যাই আরএসআই। তো আরএসআই করার জন্য আমরা কি করব? আমরা যাব ট্রেডিং ভিউ চার্টে, বা আপনাদের যে কোনো প্ল্যাটফর্ম যেখানে আপনারা কমফোর্টেবল, সেখানে যাবেন। আপনি ইন্ডিকেটর সেকশনে যাবেন, আর এখানে লিখবেন আরএসআই। আরএসআই এর ফুল ফর্ম হয় আপনার রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এবার আরএসআই অনেক কেউ ইউজ করে, অনেক ভালো ভালো ট্রেডাররাও ইউজ করে। তার জন্য যেগুলো ভালো ইন্ডিকেটর, সেগুলোই আমি আপনাকে দেখাচ্ছি। তো আরএসআই এখানে আপনার প্লট হয়ে গেছে, এগুলো হচ্ছে চার্টের নিচে প্লট হয়ে যায়। এরপর কি করতে হবে? আপনাকে আরএসআই তে এসে ক্লিক করতে হবে। যখনই আপনি ক্লিক করবেন, বা এরকম এক জায়গায় ক্লিক করবেন, দেখবেন এখানে একটা ইন্টারফেস খুলবে, একটা উইন্ডো ছোট্ট দেখে আরএসআই 14 লেখা আছে। তো এখানে কি আছে? এখানে হচ্ছে আপনার সেটিংস এর এখানে অপশন আছে। এই যে সেটিংস এর অপশন, দেখি এই যে সেটিংস এর অপশন, এই সেটিংস এর অপশনে আপনাদেরকে যেতে হবে। এবার সেটিংস এর অপশনে যে সবথেকে প্রথমে আপনি যেটা করবেন, সেটা হচ্ছে তাই আপার ব্যান্ডকে এটাকে করে দেবেন 80। এটা অ্যাকচুয়ালি লোয়ার ব্যান্ড যেটা আছে, লোয়ার ব্যান্ড কিছু করতে হবে না, 0 করে দিন, কোনো অসুবিধা। আর এই মিডিল ব্যান্ডকে আপনি 0 করে দিন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর লোয়ার ব্যান্ড যেটা আছে, এটা 30 নর্মালি রাখে লোক, আর আপনি সেটাকে করে দিন 20। ঠিক আছে, এবার করুন এটাকে ওকে। আচ্ছা, এরপর আপনি আবার আসুন সেটিংসে।
সেটিংসে এসে এই যে মিডিল লাইনটা আছে এটাকে আপনি বন্ধ করে দিন। এটা মুভিং অ্যাভারেজের লাইন আমার দরকার, যদি দরকার হয় আপনারা রাখতে পারেন, কিন্তু আমার দরকার, ঠিক আছে, ওকে করে দিন। এখানে দেখুন সুন্দর একটা আরএসআই লাইন প্লট হয়ে গেছে, দেখছেন লাইনটা কিন্তু উপরে উপরে নিচে নিচে উপরে 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 যাচ্ছে। এবার আপনি দেখবেন যখন এখানে দেখুন আমি দুটো হরিজন্টাল লাইন ড্র করব, ঠিক আছে, আমার এই 80-তে একটা লাগিয়ে দিলাম আর একটা লাগিয়ে দিলাম এই 20-তে, অত দূরই আছে ব্যান্ডটা, অত দূরই আছে, তাও আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আমি লাগি। এবার আপনারা দেখবেন যখন মার্কেট এই 20-র কাছাকাছি আসছে, মার্কেট একটা বাউন্স ব্যাক, যখন এই 20-র কাছাকাছি এসছে মার্কেট বাউন্স ব্যাক। এবার ব্যাপার হচ্ছে ডাইভার্সনেরও ব্যাপার থাকে, এখানে অনেক রকমের অনেক ব্যাপার থাকে। আচ্ছা, যখন দেখবেন মার্কেট 80-র উপরে গেছে, মার্কেট ডাউন হয়েছে আর আরএসআইও ডাউন হয়েছে, ঠিক আছে, তো এই জিনিসটা একটু লক্ষ্য করলে ভালো হয়। আর এটা যদি একটু বড় টাইম ফ্রেমে দেখেন তো খুবই মারাত্মক কাজ করে। যখনই উপরে গেছে আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে যে মার্কেট এখান থেকে এবার নিচে পড়তে পারে, যে কোনো সময় মার্কেট নিচে পড়তে পারে। এবার এখানে দেখুন মার্কেট যখনই হচ্ছে আরএসআই 20-র কাছে গেছে তখনই মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক। তো এটা হালকা একটু আমরা বুঝতে পারি যে হ্যাঁ মার্কেট এখান থেকে পড়তে পারে। দেখুন এখানে 80-র কাছাকাছি গেছে, মার্কেট এখান থেকে পড়ে, এই দেখুন এখানে 20-র নিচে চলে গেছিল, মার্কেট এখান থেকে বেড়েছে, ঠিক আছে। এই জিনিসটা তো বুঝলেন যে যখনই হচ্ছে আরএসআই 80-র কাছে যাবে, এই ব্যান্ডটা, এই যে ব্যান্ডটা আছে, এই ব্যান্ডটা যখনই ঘুরে 80-র কাছে যাবে তো মার্কেট এখান থেকে পড়বে, আর যখনই ঘুরে 20-র কাছে যাবে মার্কেট এখান থেকে বাড়বে। এটা অনেক লোক ইউজ করে, অসুবিধা কিছু নেই, এটা ভালো ইন্ডিকেটর, হ্যাঁ, বড় বড় লোকেরাও ইউজ করে। এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি হয়, এগুলো আগে তো খুব অ্যাকুরেট কাজ করতো, কিন্তু এখন একটু ট্রিকি হয়ে গেছে। তো আমাদেরকে কি করতে হয়, আরএসআই যখনই উপরে যায় না, যখনই উপরে যায় তখন আমাদেরকে দেখতে হয় যে ভাই এখানে কোনো অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি হয়েছে। অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল যতক্ষণ তৈরি হবে না ততক্ষণ আপনারা ট্রেড নেবেন। দেখুন এখানে তো আরএসআই 80 এই জায়গায় তৈরি হয়েছিল, তাও মার্কেটটা এখানে গেল, উপরে গেল, এবার উপরে যায় এখানে অ্যাঙ্গেলফিং তৈরি হলো, অ্যাঙ্গেলফিং তৈরি হয়ে, অ্যাঙ্গেলফিং হচ্ছে আপনাদের ইনস্টিটিউশন ক্যান্ডেল। অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল শুধু দেখেও আপনারা খুব ভালো ট্রেড নিতে পারেন, অসুবিধা কিছুই হবে না। আর দেখবেন যে মার্কেট যতক্ষণ না 80-র কাছাকাছি যাচ্ছে আপনারা কোনো ট্রেড নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল একটা তৈরি হয়েছে, মার্কেট নিচে পড়ে গেছে। এবার দেখুন এরকমই সেম নিচেও, নিচ দিকেও অনেক সময় কি হবে যে মার্কেট নিচে গেল, তারপরে আবার নিচে, যে দেখুন যেরকম এখানে মার্কেট, এখানে হ্যাঁ মার্কেট, এখানে মার্কেট এই জায়গায় তৈরি করলো, ঠিক আছে, তারপরে মার্কেট নিচে আসছে, কিন্তু দেখুন এই ডাইভার্জনটা উপরে চলে যাচ্ছে, ঠিক আছে, মার্কেট নিচে আসছে কিন্তু ডাইভার্জনটা, এর যে সুইং গুলো, আরএসআই যে সুইং গুলো, এগুলো দেখুন উপরে চলে যাচ্ছে। তো এই ডাইভার্জন গুলো আপনাকে বলবে যে হ্যাঁ মার্কেট যে আছে মার্কেট পড়ে যাবে। এর ডাইভার্জনের এক একটা জিনিস আছে, ধরুন জাস্ট আপনাকে বোঝানোর জন্য আরএসআই, এবার আরএসআই লাইন যদি ধরুন এটা হচ্ছে 20, এবার আরএসআই লাইন এখানে আসলো আর উপরের দিকে যাওয়া শুরু করে, আর মার্কেট কি করছে নিচের দিকে যাচ্ছে, কোনো সময় মার্কেট উপরে চলে যাবে। এটা ধরুন এটা মার্কেট, ঠিক আছে, মার্কেট মানে কোনো ইন্ডেক্সের প্রাইস, আরএসআই হচ্ছে 20 টাচ করে উপর দিকে যাচ্ছে, এর ডাইভার্জনটা দেখুন এরকম, আর প্রাইস ধরুন এরকম নিচে আসছে, ডাইভার্জন এরকম। আপনি এখানে কোনো একটা অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল থেকে এন্ট্রি করতে পারেন, কারণ এখান থেকে মার্কেট উপরেই যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়, ঠিক আছে। এখন যদি আমরা কারেন্ট সিনারিওতে দেখি, মার্কেট কোথায় আছে, মার্কেট এখন নিজের 20-র কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। দেখুন মার্কেট যে আছে, মার্কেট এই 20 লেভেলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। এবার এখানে আমরা ওয়েট করবো, দেখি এখানে কি ডাইভার্জন পিরিয়ড হচ্ছে আর এটা নিচে আসছে, তাহলে একটা পুল ব্যাগের সম্ভাবনা এখানে থাকবে। এবার সেম টু সেম আমি যদি উপরের ক্ষেত্রে দেখি, উপরের ক্ষেত্রে কি হবে, ধরুন এই লেভেলটা, এই যে এই আরএসআই লেভেল যেটা হচ্ছে এখানে লেখা আছে 80, আরএসআই লাইন হচ্ছে নিচ থেকে উপরে গেল আর এখানে নিচে নামা শুরু করছে, ঠিক আছে। আর মার্কেট আপনার কি করছে, মার্কেট উপরে গেল, আসলো, উপরে গেল, ফের উপরে যাচ্ছে। তো মার্কেট প্রবাবিলিটি আছে যে এখান থেকে আবার নিচে পড়বে। অনেক সময় মার্কেট কি করে যে লিকুইডিটি নিতে যায়, হ্যাঁ, যদি একটা বড় মুভ দিতে হয় মার্কেট লিকুইডিটিতে যায়। লিকুইডিটি কি হয়, কি জিনিস, সেগুলো আপনারা, লিকুইডিটি যে আছে, লিকুইডিটি আপনি অ্যাডভান্স ক্লাসে ভালো করে বুঝে যাবেন, হ্যাঁ, লিকুইডিটি ছাড়া মার্কেট একটুও এদিক ওইদিক খেলে না। এখানেও যদি যে এখানে হচ্ছে মার্কেট এই জায়গায় আছে কিন্তু মার্কেট নিচে পড়ে যাচ্ছে, এখানে দেখবেন নিচে পড়ে যাচ্ছে আর মার্কেট এখানে উপরে যাচ্ছে, আর হঠাৎ করে সাডেনলি একটা মুভ, আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে। আপনি জানেন, বাস একটা জিনিস মনে রাখবেন যে আরএসআই এখানে যখন টাচ হয়ে গেল তো আপনি জানবেন যে মার্কেট উপরে যাবে। এবার মার্কেট হয়তো লিকুইডিটি নেওয়ার জন্য আসবে, তো আপনাকে খেলতে সেরকম করেই হবে, আপনাকে লিকুইডিটি দেখতে হবে বা কোনো অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল দেখতে হবে, একটু কোয়ান্টিটি কম নিয়ে স্টপ লসটা বাড়িয়ে রাখতে হবে। দেখুন আগে তো ডট টু ডট হতো, এখন তো সবসময় একটা জিনিস হয়, স্টপ লস প্রথমে হান্ট হয়, তারপরে যা মার্কেট উপরে চলে যায় বা নিচে চলে আসে, তো সেই জায়গাটা আপনাকে দেখতে হবে। তো এই ব্যাপার
ব্যাপারটা ছিল আরএসআই খুবই ভালো জিনিস। যদি হচ্ছে 80-র উপরে মার্কেট গেল আমরা শর্ট করব, আর 20-র কাছাকাছি মার্কেট যদি চলে গেল, মানে আরএসআই লাইন চলে গেল, তাহলে আমরা এটাকে বাই করবো। এতক্ষণ আপনারা কি বুঝলেন? আরএসআই, ঠিক আছে। এবার আমরা বুঝবো ভলিউম, তারপরে মুভিং অ্যাভারেজ, ম্যাকডি, এগুলো। প্রথমে ভলিউমটা বুঝি। সব থেকে প্রথমে ভলিউম ক্যান্ডেল হচ্ছে আপনি যে এখানে চার্টের নিচে দেখতে পান, সেটাকে বলে ভলিউম ক্যান্ডেল। এই ভলিউমের বেস করে, মানে কত টাকা আসলো, কত কোয়ান্টিটি আসলো, এই ভলিউমটা বেস করে এখানে ক্যান্ডেল গুলো সাইজ হয়। মানে ধরুন এক একটা ক্যান্ডেল ধরুন 5 টাকার ডিফারেন্সে 169 থেকে 165 বা 161 থেকে 163, এই ভলিউম গুলোকে বেস করে এখানে ক্যান্ডেল গুলো হয়। মার্কেটে দুটোই মেইন, একটা হচ্ছে ভলিউম, এই ভলিউম বারটা কত হচ্ছে সেটা দেখা উচিত, আর এই ক্যান্ডেলটা যেটা আমাদের প্রাইসটাকে মানে প্রাইসটা বলে যে কতটা কি হয়েছে, আর এখানে আমাদেরকে ভলিউম বলে। বুঝলেন? এখানে দেখুন ভলিউম আছে, রানিং ক্যান্ডেলের ভলিউম, সেই জিনিসটা বলে। তো যেই ক্যান্ডেলের বেশি ভলিউম সেটা বড়, যেই ক্যান্ডেলের ভলিউম ছোট সেটা হচ্ছে ছোট। তো এরকম করে দেখে। তো ভলিউমের কনসেপ্ট এটাই। এরপর আমরা হচ্ছে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা মুভিং অ্যাভারেজ। এর আগেও কিন্তু আমি মুভিং অ্যাভারেজ আপনাকে বলেছিলাম। আমি প্রথমে এগুলো সব ড্রয়িং ডিলিট করে দিই। বলেছিলাম যে 200 এর ইন্ডিকেটরে যাবো, ইএমএ প্লট করবো, ঠিক আছে, মুভিং অ্যাভারেজ এক্সপোনেন্ট, ঠিক আছে। এখানে দেখবেন একটা, এর যদি আমি সেটিংসে যে আপনি সবকিছু করতে পারেন, কালারও চেঞ্জ করে দিতে পারেন। আমি হলুদ রঙের কালার নিচ্ছি, আপনারা একটু বুঝতে পারবেন। হ্যাঁ, ওকে করলাম। ওকে করার আগে আমি এখানে 200 লিখি, ঠিক আছে। এবার 200 লিখলেই দেখুন এটা ছড়িয়ে গেল। এবার 200 কি হয়, যদি আমি ওয়ান ডে টাইম ফ্রেমে যাই, আমি এটা বুঝতে পারবো যে এখন মার্কেট আপ আছে কি ডাউন। শুধুমাত্র যখনই হচ্ছে নিচের দিকে ক্লোজ দিবে, যে কোনো একটা, ধরুন এখানে সুইং ক্লোজ দিল, এই সুইংটা যদি তারপরে আবার ক্লোজ হয়ে গেল, ভাববো যে মার্কেট এরপরে উপরে গেলে মার্কেট নিচে। শুধু একটা ক্লোজিং এর বেসে, শুধু এই ক্লোজিংটার বেস করে আমরা কিন্তু এটা ভাববো না মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ হয়েছে, আমরা কিন্তু এটা ভাববো না যে মার্কেট এখন নিচে যাবে। আমরা এই ক্যান্ডেলের সুইংটারও ক্লোজ করার অপেক্ষা করবো, তারপরেই মার্কেট নিচে। আপনি এখানে একটা উদাহরণ দেখতে পারেন যে এখানে দেখুন কন্টিনিউ মার্কেটটা পড়ে যে ইম্পালস মুভ এতদূর, এটাকে কিন্তু ক্লোজ করেনি, তার নিচে পড়েনি, মার্কেট উপরে। এখানেও ক্লোজ হয়েছে, এটাকে কিন্তু ক্লোজ করেনি, এখানে মার্কেট উপরে। তো এই জিনিসগুলোকে দেখবেন। প্লাস হচ্ছে একটা হচ্ছে ট্রেন্ডিং মার্কেটে মুভিং অ্যাভারেজ হয়, সেটা হচ্ছে 9 বা 13, ঠিক আছে। আমি 9 দিয়েই দেখাচ্ছি আপনাকে। এখানে লেন্থ 9 করে দিন। দেখুন মুভিং অ্যাভারেজটা কি হলো, একদম প্রাইজের সাথে সেটে গেল। 200 মুভিং অ্যাভারেজ করে যে নিজের বিগত 200টা ক্যান্ডেলের অ্যাভারেজ প্রাইস যেটা আছে ওই হিসাবে ওই মুভিং অ্যাভারেজটা চলে। আর 9 মুভিং অ্যাভারেজ সিম্পল, ওই বিগত 9টা ক্যান্ডেলের, বাঁ দিকের 9টা ক্যান্ডেলের যে আপনার অ্যাভারেজ আছে সেই হিসাবে এই লাইনটা চলে। এগুলো কিন্তু ল্যাগিং ইন্ডিকেটর। এবার হচ্ছে এখানে একটা জিনিস খুব ভালো হয় যে আপনার মানে কারেন্ট ট্রেন্ডটা আপনাকে বলে দেবে। আপনি যদি এই মুভিং অ্যাভারেজের উপরে কোনো অ্যাঙ্গেল ফিং দেখছেন, আপনি ট্রেড নিন, রেজিস্ট্যান্স কোনো অসুবিধা নেই। বা কোনো ক্যান্ডেল যদি নিচে মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ করে দিল, আপনি ওখানে এক্সিট করতে পারেন। এখানে দেখুন একটা বড় ক্যান্ডেল হলো, দেখবেন এই মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিয়ে এগুলো উপরে যাবে, আর যখনই হচ্ছে নিচে ক্লোজ হয় তারপরে মার্কেট নিচে চলে আসে। এরকম করে আপনি অ্যাভারেজে ট্রেড দিতে পারবেন। আপনি দেখবেন মুভিং অ্যাভারেজের সাটিয়েই দেখুন এখানে একটা ফল হয়ে গেল, এখানে আমরা ট্রেড নেবো না, ঠিক আছে। নিচে আসলো কারণ এখানে অ্যাঙ্গেল ফিংটা আমি মুভিং অ্যাভারেজের নিচে পেয়েছি, উপরে পাইনি, আমাকে উপরে করতে হবে, উপরে দেখতে হবে, ঠিক আছে। এখানে হ্যামার ক্যান্ডেল কিছু পেলাম, এই দেখুন যেখানে এখানে অ্যাঙ্গেল ফিং পেলাম একটা, তো এখানে একটা অ্যাঙ্গেল ফিং পেলাম, তো মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কোনো বড় ক্যান্ডেল হলো, দিয়ে সাপোর্ট নিচ্ছে, অ্যাঙ্গেল ফিং পাচ্ছে, মার্কেট উপরে যাচ্ছে। আপনাকে এটা মুভিং অ্যাভারেজ এক ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্সেরও ব্যাপারে হিসেব আপনি বুঝতে পারবেন। মানে এটা ভাববেন যে এটাও এক ধরনের সাপোর্ট আর রেজিস্ট্যান্সেরই ইন্ডিকেটর। যখনই মুভিং অ্যাভারেজের পাশে আসে মার্কেট উপরে চলে যায়, ঠিক আছে। যদি নিচ থেকে সাপোর্ট নেয় তো মার্কেট নিচে চলে যায়। এখানেও আপনি 200 মুভিং অ্যাভারেজের মতনই হচ্ছে করতে পারেন। ধরুন মার্কেট হচ্ছে নিচে পড়লো, এই যে ধরুন এখানে মার্কেট এখানে সুইং ক্রিয়েট করেছে, এবার এই সুইংটা এখানে ক্লোজ করে দিই, ঠিক আছে। এরপর যখনই টাচ করবে মার্কেট নিচে যাবে। এরপর কি হচ্ছে, এখান থেকে মার্কেট উপরে গেল, এই সুইংটা কি হলো, ক্লোজ করে দিল। এবার কিন্তু আপনি জানেন যে মার্কেট কিছুও হোক মার্কেট উপরে যাবে, একটু হলেও মার্কেট এবার নিচ থেকে হোক কিছুর থেকে হোক মার্কেট উপরে যাবে। আপনি ওয়েট করবেন, এখানে দেখবেন যে কোনো হচ্ছে অ্যাঙ্গেল ফিং এর সিনারিও আছে কিনা, ঠিক আছে, বা কোনো জায়গায় কিছু আছে কিনা অ্যাঙ্গেল ফিং এর সিনারিও, এগুলো দেখে এখান থেকে আপনি ট্রেড নিতে পারেন, অসুবিধা হবে না। দেখুন অ্যাঙ্গেল ফিং করছে যখন, তো মার্কেট উপরে যাচ্ছে। তো বেসিক্যালি আমরা অ্যাডভান্স সিরিজে এগুলো কিছুই ইউজ করি না, মুভিং অ্যাভারেজ আরএসআই কিছু করি না, জাস্ট আমরা প্রাইস অ্যাকশনকে ফলো করি। ওখানে অ্যাডভান্স সিরিজে অনেক কিছু শিখতে পারবেন, কিন্তু এই জিনিসগুলো শেখা আপনাদের জন্য দরকার। অনেক সময় আমাদের শর্ট টার্মেও ট্রেন্ড গুলো দেখতে হয়, আর এই মুভিং অ্যাভারেজ ট্রেন্ড দেখেই আপনার কাজ করায়। মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট আছে মানে হচ্ছে মার্কেট এখন উপরে যাবে, মুভিং অ্যাভারেজের মার্কেট যদি নিচে আছে তাহলে মার্কেট এখন নিচে যাবে। এটা হলো আপনার মুভিং অ্যাভারেজ। আর হ্যাঁ, এটা তো আপনাদের অনেক বড় টাইম ফ্রেম, ওয়ান ডে, কিন্তু আপনি মুভিং অ্যাভারেজ যখন 9 লাগাবেন আপনি 5 মিনিটেও ট্রেড করতে পারবেন, কোনো অসুবিধা হয় না এটাতে। আমি দেখাচ্ছি 5 মিনিটেও আপনি কাজ করতে পারবেন। দেখুন 5 মিনিটে সুন্দর এটা কাজ করে। যখন মুভিং অ্যাভারেজের নিচে যায় তো অনেকটাই নিচে পড়ে, যখন উপরে যায় তো অনেকটাই উপরে চলে যায়। তো যেরকম আপনাকে বোঝালাম যে মুভিং অ্যাভারেজের উপরে যতক্ষণ থাকবে আপনি ট্রেডে থাকুন, যখন নিচে আসছে আপনি ট্রেড থেকে এক্সিট করে যান। এটা
যদি একটু অসুবিধা হয় তাহলে হচ্ছে আপনি এখানে কি করবেন, এখানে 13 মুভিং অ্যাভারেজ, ওটা একটু গা ছাড়া থাকবে, হ্যাঁ, ওটা আপনার কানেক্ট করতে সুবিধা হবে। এটাও যদি অসুবিধা হয় তো এর চেয়ে 15 আপনি নিয়ে নিন, 15 মুভিং অ্যাভারেজ, সেটাও ভালো। ঠিক আছে, যত বড় করবেন এই ডিস্টেন্সটা বেশি পাবেন। ঠিক আছে, তো 5 মিনিটেও আপনারা এগুলো কাজ করতে পারেন। ছোট ছোট ট্রেড হবে, $1 $2, তো ওগুলো আপনারা নিতেই পারেন, কাজ করতেই পারেন। তো মুভিং অ্যাভারেজ এটাই হলো। এরপর কিছু কিছু ইন্ডিকেটর আছে যেটা আমরা ইউজ করি, ধরুন ফিবোনাকি ইন্ডিকেটর। ঠিক আছে, ফিবোনাকি, তো ফিবোনাকি একটু যদি আপনি বড় টাইমে চলে যান, আপনি এই জিনিস বুঝতে পারবেন যে মার্কেট কোথা থেকে কোথায় যেতে পারে, কোথা থেকে কোথায় আসতে পারে। ধরুন মার্কেটের একটা ট্রেন্ড, ঠিক আছে, ধরুন মার্কেটের একটা ট্রেন্ড, এখান থেকে যাবেন, এই যে এখানে ফিবোনাকি রিট্রেসমেন্ট, এটা ট্রাই করুন। আপনি যেখান থেকে মার্কেটটা বেড়েছে আর যতদূর মার্কেটটা গেছে অতদূর আপনি দেখুন যে এর লেভেল গুলো যেখানে যেখানে আছে, মার্কেট দেখবেন মার্কেট ওখান থেকেই একবার হলেও বাউন্স করার চেষ্টা করছে। দেখুন লেভেল গুলোর থেকেই বাউন্স করার চেষ্টা করছে। ঠিক আছে, আবার উপরে যায়, আবার নিচে পড়ে যায়, আবার এখন এই লেভেলসটার থেকে মার্কেটটা বাউন্স করার চেষ্টা করতে পারে। তো এর 50% যে রিট্রেসমেন্ট জোনটা, 50% আর 0.6% যে রিট্রেসমেন্ট জোনটা, ওটা খুব ক্রুশিয়াল। কারণ মার্কেট যখনই আসে 50% বা 0.6 লেভেলে একবার আসেই আসে, তারপরে এটা মার্কেটটা একটু হলেও মার্কেট রিভার্সাল দেওয়ার চান্স থাকে। সে যে কোনো মার্কেট ট্রেন্ডে এই কাজটা করে। সেটা হচ্ছে আপনি যদি দেখবেন, আপনাকে বলছি এখানে ধরুন ফিবোনাকি, আমি ধরুন এখান থেকে এতটাই আমি এখান থেকে এতটা করবো, এও দেখুন ফিবোনাকি রিট্রেসমেন্টে রিট্রেস নিয়ে তারপরে উপরে যায়। তো ম্যাক্সিমাম 50% অব্দি আসে, কখনো উপর দিকেই চলে যায়। হ্যাঁ, তারপরে ধরুন মার্কেট এখান থেকে নিয়ে এই এত দূর মার্কেট এখানে পড়েছে, ভালো কথা। এবার ধরুন আপনি এখানে কোনো কারণে এন্ট্রি মিস করে দিলেন, আপনি জানেন যে মার্কেট তো একবার হলেও রিট্রেস দিবে, কারণ সবসময় তো পড়তে থাকে না। তো আপনি ধরুন নিচ থেকে উপরে রিট্রেসমেন্ট একটা লেভেল ট্রাই করলেন, দেখুন যেই লেভেলে যে আপনি অ্যাঙ্গেলফিং পাচ্ছেন, সেখান থেকেই মার্কেট কিন্তু মেন হচ্ছে অ্যাঙ্গেলফিং ক্যান্ডেলটা একটু দেখবেন, আর ভলিউমের কনফার্মেশন এইটা কিন্তু একটু নেবেন। ঠিক আছে, অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল দেখলেও হবে, যদি এই ফিবোনাকি এরিয়াতেও যদি আপনারা অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল দেখবেন তাহলেও হবে। আপনাকে একটু অ্যাঙ্গেলফিংটা দেখে নিতে হবে। আর ঠিক আছে, এরপর যেই আমরা ইন্ডিকেটরের নাম শুনছি সেটা হচ্ছে ম্যাকডি খুবই একটা পপুলার ইন্ডিকেটর। হ্যাঁ, খুবই পপুলার ইন্ডিকেটর। সেটা আমরা কোথা থেকে পাবো, আমরা চার্টে চলে যাবো, ভালো কথা। এখানে আমরা কি করবো, ইন্ডিকেটরে যাবো, এখানে লিখবো MACD, ম্যাকডি বলে, অনেক কেউ MACDও বলে। তো উপরে যেটা আসবে সেটাকে আমরা ক্লিক করে দেবো। এবার ক্লিক করার পর তো এরকম লাগবে। তো আমরা কি করবো, নর্মালি হচ্ছে সেটিংসে যাবো। সেটিংসে যে আমরা কি করবো, সব থেকে প্রথমে এই যে MACD আর সিগন্যাল, ঠিক আছে, সিগন্যালটা হচ্ছে অরেঞ্জ। এবার এখানে আমরা লাইন চার্ট করে দেবো, লাইন, আর MACDটাও হচ্ছে আমরা লাইন করে দেবো। ঠিক আছে, এবার হিস্টোগ্রামটাকে অন করে দেবো, তারপরে ইনপুটে গেলাম। ইনপুটে এটাকে কি করবো, এটা যখন 12 আছে এটাকে একটু বাড়াবো, এটাকে 24 করে দেবো। আর যেহেতু এটা 26 আছে, 26টাকে 52 করে দেবো। ঠিক আছে, জাস্ট ডবল করে দেবো। তাতে কি হবে, আমরা হচ্ছে ভালো ভালো সিগন্যাল গুলো পাবো, ভুলভাল সিগন্যাল আমরা পাবো না। এবার ব্যাপারটা একটাই হয়ে যায় যে দেখুন, মার্কেট যখনই নিচে পড়বে, মার্কেট যখনই উপরে যাওয়ার চেষ্টা করবে, যখনই ধরুন এই ব্লু লাইনটা উপরে যাওয়ার চেষ্টা করছে, মানে এখান থেকে ব্লু লাইনটা উপরে আছে, ঠিক আছে, মার্কেট হচ্ছে উপরে চলে যাবে। আর যখনই হচ্ছে দেখবেন অরেঞ্জ লাইন, মানে এই হিস্টোগ্রামের উপরে অরেঞ্জ লাইনটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তো তখন হচ্ছে মার্কেটটা নিচে পড়ে। MACDর এটাই হচ্ছে ব্যাপার। এখানেও যদি দেখবেন, ঠিক আছে, নিচে পড়লো, এই ধরুন এখানে কোথাও সিগন্যাল পাচ্ছেন, ব্লু লাইন উপরে যাচ্ছে। হ্যাঁ, ব্লু লাইন যখনই উপরে যাচ্ছে তখনই মার্কেটটা এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, এবার এটাই ক্রস ওভারের ব্যাপার, এটা আর কিছুই না। ক্রস ওভার যেখানে হবে মার্কেট নিচে পড়বে বা উপরে যাবে, এটা বেশিরভাগ হচ্ছে ক্রস ওভারেরই ব্যাপার। এরপর হচ্ছে এটা হিস্টোগ্রামের ব্যাপারটা এরকম যে ধরুন কোথাও ডার্ক আছে, ঠিক আছে, আর কোথাও হালকা হালকা আছে। এবার যেখানে ডার্ক হচ্ছে মানে মার্কেটটা খুব ফাস্ট পড়ছে, আর যখনই হচ্ছে হিস্টোগ্রামের বারের কালার হালকা হয়ে যাচ্ছে, তো এখানে হোল্ড করার চেষ্টা করছে, এখান থেকে মার্কেট উপরে যেতে পারে। তখনই হচ্ছে আমরা কি করি, আমরা এই ডাইভারশন গুলো আইডেন্টিফাই করি, কখন এই ক্রস ওভারটা হবে। বুঝতে পেরেছেন? তো এরকম করে আপনাকে দেখতে হবে। বা আপনি একটা জিনিস দেখবেন যে যখনই এই কালার গুলো হালকা হচ্ছে, যখনই ধরুন হালকা হচ্ছে, মার্কেট সেখান থেকে রিভার্স নিচ্ছে, মানে হালকা হয়ে যখনই হচ্ছে গ্রিন কালারের, মানে লাল রঙের কালার গুলো হালকা হলো, তারপরে গ্রিন কালারের সলিড কালার যখন আসবে, এখানে দেখবেন হালকা কালার আছে, যখনই মার্কেটটা নিচে পড়ছে দেখবেন হালকা কালার হয়ে যাচ্ছে, আবার একটা সলিড কালার আসছে এখানে, ঠিক আছে, তারপরে মার্কেট উপরে চলে যাচ্ছে। তো এটা কালারের উপরেও আপনি দেখতে পারবেন যে মার্কেটটা কোথায় উপরে যাচ্ছে বা নিচে পড়ছে। বাদ বাকি এই জিনিসটা না দেখে আপনারা যদি এই জিনিসটা দেখেন, ঠিক আছে, কাজে বেশি দেবে হিস্টোগ্রামের। বাকি তো এগুলো দেখুন ল্যাগিং ইন্ডিকেটর, প্রাইস যেদিকে যায় এই ইন্ডিকেটর গুলো ওইদিকেই মুভ করা শুরু করে দেয়। প্রাইস ধরুন উপরে যাচ্ছে, আর প্রাইসকে ফলো করতে যাচ্ছে। কালকের ডেটে যদি প্রাইস সিগন্যাল, কিন্তু প্রাইস আগে দেয়। আমরা পিওর প্রাইস অ্যাকশন হচ্ছে কেন শিখাই, এগুলো প্রাইস অ্যাকশনের পার্টি না, এগুলো হচ্ছে বেসিকটাও জানা দরকার, তার জন্য আপনাদেরকে জানাচ্ছি। মেন যখন প্রাইস অ্যাকশনে জানবেন, আপনাদের এগুলোর কিছু দরকারই পড়বে না। আপনারা শুধু এখানে চার্ট দেখবেন, ভলিউম দেখবেন, আর এখানে ট্রেড নেবেন, আর কিচ্ছু না।
এতটুকু। তো এটা ছিল আমাদের হিস্টোগ্রাম। এখানে কি হয়, যখনই ক্রস ওভার হয় মার্কেটটা নিচে পড়ে, যখনই ক্রস ওভার হয় মার্কেটটা উপরে যায়। এই জিনিসটা একটু একটু দেখবেন, যত নিচ থেকে ক্রস ওভার হবে মার্কেট অত উপরে যাবে, যত উপর থেকে ক্রস ওভার হবে মার্কেট অত নিচে যাবে। এই জিনিসগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? এখানে আপনি যতটুকু বুঝতে পেরেছেন, বাদ বাকি সাপোর্ট রেজিস্ট্যান্সের ভালো একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, তারও লিঙ্ক হচ্ছে নিচে ডেসক্রিপশনে আছে। প্লাস ক্যান্ডেলস্টিকের একটা অনেক ভালো ভিডিও আছে, নিচে লিঙ্কের ডেসক্রিপশনে আপনার লিঙ্ক আছে, আপনারা ওই লিঙ্কে প্রেস করে ইউটিউবের সেই ভিডিওগুলো একবার দেখবেন। সেখানে ভালো করে সাপোর্ট রেজিস্ট্যান্স প্লাস ক্যান্ডেলস্টিক এগুলো বোঝানো আছে, ঠিক আছে? এরপরে আমরা অন্য আমাদের নেক্সট চ্যাপ্টারে আমরা এগিয়ে যাব। তো বন্ধুরা, আমরা এখন আমাদের চ্যাপ্টার 5-এ চলে এসেছি, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। এর আগে আমরা স্ক্রিনে বুঝে নিয়েছি আমাদের ছোট ছোট টুলস, ইন্ডিকেটর, সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলোর বিষয়। তো এগুলো জানার পর আমাদেরকে কি করতে হয়? সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদেরকে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হয়, ঠিক আছে? যেই স্ট্র্যাটেজি নিয়ে আমরা ট্রেড করব। দেখুন, আপনারা অনেক ধরুন ক্রিকেট দেখেছেন, ফুটবল দেখেছেন। এবার ক্রিকেটের মধ্যেও প্রত্যেকটা টিম নিজেদের একটা একটা করে স্ট্র্যাটেজি তৈরি করে, ফুটবলেও সেম জিনিস করে। প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা দোকানদার, রেস্টুরেন্ট সবাই একটা স্ট্র্যাটেজি প্ল্যান করে। তাতে কি হয়, ওদের বিজনেস বা যা খেলা খেলছে সেটা কমপ্লিটলি ওই স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড থাকলে উইনিং চান্স খুব বেশি থাকে, ঠিক আছে? কারণ ধরুন আজকে আপনি একটা স্ট্র্যাটেজি ইউজ করবেন, কালকে আরেকটা স্ট্র্যাটেজি ইউজ করবেন, সেটাতে কি হয়, আজকে প্রফিট, কালকে লস, পরশু লস, এরকম হতে থাকে। দ্বিতীয় কথা, আমরা তো ট্রেডার, আমরা ট্রেডিং করি। এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন, পৃথিবীতে যে কোনো স্ট্র্যাটেজি আপনাকে প্রত্যেকদিন প্রফিট দেবে না, কিন্তু হ্যাঁ, পৃথিবীতে যে কোনো স্ট্র্যাটেজি লং টার্মে আপনাকে লসও দেবে না, যদি আপনি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে রাখেন তো। কারণ দেখুন, মার্কেটটা না আমার আর আপনার হাতে নেই। আজকে ধরুন আমার যে কোনো স্ট্র্যাটেজি যদি আমি ঠিকঠাক করে ট্রেড নেই, তো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, ঠিক আছে? এই 10 দিন আমরা ট্রেড নিই। হতে পারে আজকে প্রফিট, কালকে লস, আজকে দুটো প্রফিট, আরেকদিন লস, আবার লস, ফের 2 দিন 3 দিন প্রফিট, ঠিক আছে? এই হিসাবে চলবে। কিন্তু আমাদেরকে ক্যালকুলেট করতে হয় যে আমরা মাসের শেষে যেন আমার ক্যাপিটাল লস না হোক। ট্রেডিং এর সবচেয়ে বড় জিনিস, প্রফিট করার চেয়েও বড় জিনিস হচ্ছে ক্যাপিটাল লস। প্রফিট তো পরে করবেন, ক্যাপিটাল না থাকলে তো ট্রেডিংই করতে পারবেন না। আপনি যেই ক্যাপিটালটা নিয়ে এসেছেন সেটা যদি একবার চলে গেল, আপনি ট্রেডিংই করতে পারবেন না। আবার আপনাকে ক্যাপিটাল জোগাড় করে অ্যাকাউন্টে ঢোকাতে হবে, তারপরে আপনি ট্রেডিং করবেন, তাই তো? এবার বিষয় হচ্ছে, আমরা যদি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করি, একটাই স্ট্র্যাটেজি রাখবো, সেটা হচ্ছে ফলো করলাম। ধরুন আমি যে আপনাকে RSI শিখালাম, আপনি RSI ও নিজের স্ট্র্যাটেজিতে কাজ করতে পারেন, মুভিং অ্যাভারেজ দিয়েও কাজ করতে পারেন। তো এই জিনিসগুলো আছে, পিভট পয়েন্ট, এগুলো দিয়েও কাজ করতে পারেন। তো ওই স্ট্র্যাটেজিতে আপনি যদি কন্টিনিউ ট্রেড নেবেন, তো হয়তো পরপর হচ্ছে প্রফিট হবে, কিছুদিন লস হবে, ফের প্রফিট হবে, ওভারঅল আপনি প্রফিটেই থাকবেন। শুধু একটা স্ট্র্যাটেজি ইউজ করবেন, একটাই। আজকে RSI, কালকে ম্যাকডি, পরশু পিভট, হ্যাঁ, তারপরে মুভিং অ্যাভারেজ, এরকম করবেন না। RSI নিচ্ছেন, RSI নিয়ে, পিভট নিচ্ছেন, পিভট নিয়ে রাখুন, ফিবোনাকি দিয়ে কাজ করছেন, ফিবোনাকি দিয়ে রাখুন। তো এই জিনিসগুলো করবেন, ঠিক আছে? এবার হচ্ছে আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি দিচ্ছি, একদম সিম্পল একটা স্ট্র্যাটেজি, একদম সিম্পল একটা স্ট্র্যাটেজি। ওটার মধ্যে আপনাকে কোনো রকেট সায়েন্স নেই, কিচ্ছু করতে নেই, ঠিক আছে? কারণটাও বলবো, কিসের জন্য সেটাও বলবো, ঠিক আছে? আপনাকে শুধুমাত্র কি ফাইন্ড করতে হবে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাকে আমি বলে দিয়েছি কিরকম হয়, প্লাস আমাদের ইউটিউবে সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিও আছে, সেটাও পারলে আপনারা দেখবেন, ওটাও মারাত্মক একটা ভিডিও, ঠিক আছে? এরপর সাপোর্ট আর রেজিস্ট্যান্সে আপনাকে শুধু আপাতত এখন একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে হবে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ফিক। বাস, ওটা কিরকম হয় সেটাও আমি বলে দিচ্ছি। এটা আমার সাপোর্ট এরিয়া, ঠিক আছে? হ্যাঁ, সব সময় যখনই মার্কেটটা নিচে পড়বে বাঁ দিকে দেখবেন, তো বাঁ দিকে দেখবেন এখান থেকে মার্কেটটা উপরে উঠেছে, বুঝতে পেরেছেন? মার্কেটটা নিচে পড়ে হয়তো মার্কেটটা উপরে উঠেছে, মানে হচ্ছে এটা আমার সাপোর্ট এরিয়া। এবার সাপোর্ট এরিয়াতে যখনই আসবে, আপনি মাত্র একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ফিক ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল, আর তারপরে একটা বড় ক্যান্ডেল। শুধুমাত্র এটা দেখুন, আর কিচ্ছু করতে হবে না আপনাকে। RSI ও দেখতে হবে না, ম্যাকডিও দেখতে হবে না, আপনাকে পিভটও দেখতে হবে না, কিচ্ছু দেখতে হবে না, কোনো ইন্ডিকেটর লাগাতে হবে না চার্টে। শুধুমাত্র এটার বেসিসে আপনি কাজ করুন, আপনার 80% অ্যাকুরেসিতে আপনি মানে ট্রেডিং এ জয় করুন। শুধুমাত্র তার পিছনে লজিকটাও আমি আপনাদেরকে বলবো। প্লাস যখন আপনারা অ্যাডভান্স ক্লাসগুলো, যেখানে ধরুন SMC শিখবেন, ওখানে আরো বুঝতে পারবেন যে আমি কেন বলি এই অ্যাঙ্গেল ফিংটা দেখার জন্য, দেখবেন। প্লাস হচ্ছে স্টপ লস লাগাবেন, নিয়ারেস্ট যে সুইং আছে সেটা হচ্ছে আপনার টার্গেট। এবার কিরকম করে করবেন, আমি একবার আপনার চার্টে যাই, ঠিক আছে? একবার চার্টে যাই দেখি যে কিরকম করে দেখুন। এটা 16 আনার চার্ট, আর এটা 4 আওয়ার্স এর চার্ট। অ্যাকচুয়ালি আমি একটু বড় টাইম ফ্রেমে দেখি, সুইং ট্রেড করি, আপনারা ছোট টাইম ফ্রেমে আপাতত দেখুন।
দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু আপনারা বিগিনার্স। আমি কি বলছি, আপনাকে শুধু অ্যাঙ্গেলফিং দেখতে হবে, আর কিচ্ছু দেখতে হবে না সাপোর্টে। এবার ধরুন আপনি এখানে প্রপার দেখতে পাচ্ছেন যে এটা আমার একটা সাপোর্ট এরিয়া, ঠিক আছে, কারণ মার্কেটটা এখানে প্রথমে হল্ড করলো, তারপরে মার্কেট উপরে গেল হল্ড করে, যেখান থেকে সোর্স আছে মানে এখানে হল্ড করে উপরে যাচ্ছে, এর মানেই হচ্ছে এটা সাপোর্ট এরিয়া। আপনাকে কি করতে হবে, আপনাকে কিছু করতে হবে না, এই সাপোর্ট এরিয়াতে এবার আপনি অ্যাঙ্গেলফিং খুঁজতে থাকুন। এবার দেখুন, একটু যদি জুম করে আপনাকে দেখাই, আপনি দেখতে পারবেন ঠিক এই সাপোর্টে এসে এখানে একটা রেড ক্যান্ডেল, তারপরে একটা অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি করে, দেখতে পেরেছেন? আর যখনই অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি করছে তখনই কিন্তু মার্কেটটা উপরে যাচ্ছে। এবার অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি করলেই আপনাকে ট্রেডটা নিতে হবে না, ঠিক আছে? ধরুন এটা অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি হলো, আপনি এই জায়গায় ট্রেড নেবেন না। আর প্লাস হচ্ছে আপনি ওয়েট করবেন ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার। রানিং ক্যান্ডেলে কখনো ট্রেড নেবেন না। ক্যান্ডেল ক্লোজ হলো, আপনি একটু মেজার করুন এই 50%, এই 50%-এ নিজের অর্ডারটা প্লেস করে রাখুন, আর কিচ্ছু করতে হবে না আপনাকে। ঠিক দেখবেন যে একটু পরে মার্কেটটা এখানে আসবে, আপনার অর্ডার নিয়ে মার্কেট উপরে চলে যাবে। এতটুকু স্ট্র্যাটেজিতে কাজ করুন। কি দেখবেন? অ্যাঙ্গেলফিং দেখবেন। অ্যাঙ্গেলফিং এর রানিং ক্যান্ডেলে ট্রেড নেবো না, অ্যাঙ্গেলফিং টাইম পুরো শেষ হবে, আমি নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি যে এখন অ্যাঙ্গেলফিং ক্যান্ডেলটা শেষ হয়ে গেছে, আমার প্রপার তৈরি হয়ে গেছে। আমরা কি করব, তার 50%-এ অর্ডার লাগিয়ে দিব, আর ঠিক তার নিচের সুইং এ স্টপ লস লাগাবো। আমার টার্গেট কি থাকবে? টার্গেট থাকবে আমার আপাতত, আপনি টার্গেট এই সুইং গুলো যেখানে যেখানে সুইং দেখতে পাচ্ছেন, যেহেতু আপনি বিগিনার ট্রেডার, পরে আপনি এগুলো লেভেল অবধিও টার্গেট নিয়ে নিতে পারবেন অ্যাডভান্স সিরিজে, ঠিক আছে? আপাতত আপনি এসব জায়গায় যেখানে আপনার লাস্ট সুইং আছে সেখানে হচ্ছে আপনার টার্গেট, আপনি নিয়ে নিন। আপনি বড় বড় টার্গেটই অ্যাচিভ করতে পারবেন। দেখুন, যদি আপনি এখানে ট্রেডটা নিয়েছেন, অ্যাঙ্গেলফিং 50%-এ আসলো এখানে, আর টার্গেট হচ্ছে আপনার এখানে অনেক বড় টার্গেট, ছোট মোটো টার্গেট নয়। এরপরে ধরুন আপনি উপরে রেজিস্ট্যান্স এরিয়াতে, যদি রেজিস্ট্যান্স এরিয়াতেও আপনি যদি দেখছেন, ধরুন এটা রেজিস্ট্যান্স এরিয়া, আপনি বাঁ দিকে যদি 1 ডে টাইম ফ্রেমে চলে যাবেন, এটা 4 আওয়ার 1 ডে টাইম ফ্রেম, একদম বাঁ দিকে দেখতে পারবেন যে মার্কেটটা এখান থেকেই পড়েছিল, আমি দেখি, ঠিক আছে? আপনি কি দেখছেন? আপনি দেখছেন এখানে একটা অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল, দাঁড়ান জুম করে দেখাচ্ছি। আপনি দেখছেন এখানে একটা অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল, ঠিক আছে? আপনি কি করবেন? অ্যাঙ্গেলফিং ক্যান্ডেলের ক্লোজ হওয়ার টাইম দেবেন, আপনি এখানে বাফার লাগাবেন, এখানে 50% লেভেলে অর্ডার লাগিয়ে দেবেন, ঠিক আছে? আর স্টপ লস, এই যে সুইংটা, তখন এই ক্যান্ডেলটা তৈরি হয়নি, আপনি শুধু এই ক্যান্ডেলটাই দেখতেছেন, ঠিক আছে? আপনি একটু উপরে স্টপ লস লাগাবেন। আমি বলে দিচ্ছি, যদি আপনার মনে হয় যে আমি স্টপ লস কোথায় লাগাবো সেটাও বলে দিচ্ছি। ধরুন এটার 50%, ঠিক আছে? এটার 50%, এবার এখানে 50% যত হবে 50%-এর অ্যামাউন্ট এই সুইং এর সাথে অ্যাড করে উপরে স্টপ লস লাগিয়ে দিই। ইজি প্রসেস বলতেছি অ্যাজ এ বিগিনার ট্রেডার। মানে ধরুন এটা আমার এখানে 2 টাকা, এখানে 4 টাকা, ঠিক আছে? মানে এর ওপেন হচ্ছে 2 টাকা, ক্লোজ হচ্ছে আমার 4 টাকায়, তো মাঝামাঝি কি হবে আমার এখানে 3 টাকা, তাই তো? মাঝামাঝি হবে আমার 3 টাকা। তাহলে যদি আমি স্টপ লস লাগাই, এই সুইংটা, ধরুন এই সুইংটা, এখানে হচ্ছে একটা সুইং আছে, হ্যাঁ, এখানে একটা সুইং আছে, এটা হচ্ছে 5 টাকা, তাহলে 5 আর 1 কত হচ্ছে? কারণ 2 থেকে 1, এখানে তো 1 আছে, এখানেও 1 আছে, 5 আর 1 6, আমি 6 টাকায় স্টপ লসটা লাগাবো। বুঝতে পেরেছেন? এখানে ধরুন হচ্ছে আপনার সুইং আছে, একটু বাফার রেখে 2-3 টাকা বাফার রেখে আপনি স্টপ লস লাগান। স্টপ লস হিট হওয়ার চান্সেস আপনার হবে না, না তো জেনারেলি কি হয়, স্টপ লস হিট হয়ে যায়, তারপরে দেখবেন এখানে স্টপ লস হিট হয়ে গেল, মার্কেট নিচে হচ্ছে। ভালো, একটু বাফার করুন, স্টপ লসে একটু বাফার রাখুন। আপনি এই অ্যাঙ্গেলফিং এই অনেক ট্রেড নিয়ে নিতে পারবেন, অনেক ট্রেড। আপনি দেখুন মার্কেটটা কোথায় পড়ছে, আপনার হচ্ছে টার্গেট কোথায় থাকবে, এই যেটা বললাম এই জায়গায় আপনার টার্গেট থাকবে, এখানে ইজিলি মার্কেট চলে আসবে, আরামসে চলে আসবে। আপনি যে কোনো সেক্টরে দেখতে পারেন। দেখুন এখানেও যদি দেখবেন, পরবর্তীকালে আগামীকালে এখান থেকে কিন্তু মার্কেটটা উপরে গেছিল, এখানেও দেখুন এটা হচ্ছে ইনসাইড বার, এটাও এক ধরনের ইনসাইড বারের পরেই কিন্তু অ্যাঙ্গেলফিং হয়। ইনসাইড বার কি আছে দেখুন, অ্যাঙ্গেলফিং হচ্ছে আমরা এরকম আর এরকম অ্যাঙ্গেলফিং বলি, আর এটা হচ্ছে কি, এটা ইনসাইড বার, কিন্তু এটা কি হয়, জাস্ট এরকম হয়, ঠিক আছে? এটাকে আমরা বলি হারামি প্যাটার্ন, এটাও কাজ করে, ঠিক আছে? এই দুটোই কাজ করে, ইনসাইড বার আর অ্যাঙ্গেলফিং প্যাটার্ন। তো ইনসাইড বার যখনই হচ্ছে, তারপরেই কিন্তু একটা অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল আছে, সেম কালারেও অ্যাঙ্গেলফিং হয়, এরকম না যে খালি অপোজিট কালারেই অ্যাঙ্গেলফিং হলো, সেম কালারও হয়, গ্রিন কালারের অ্যাঙ্গেলফিংও হতে পারে। এখানেও আপনি যদি অ্যাঙ্গেলফিং দেখবেন, মার্কেট উপরে। এবার মাঝামাঝি ট্রেড নেবেন না, রেজিস্ট্যান্স খুঁজে ট্রেড নেবেন, কারণ এখানে আপনি দেখুন এখানেও একটা লাল কালারের অ্যাঙ্গেলফিং আছে, একটু নিচে যে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে। এবার কেন অ্যাঙ্গেলফিং কাজ করলো না এখানে, আপনি আমাকে বলুন। মার্কেট এখান থেকে পড়ছে, মার্কেট কি এখানে এই মাঝামাঝির থেকে পড়েছে? এ তো মাঝামাঝিতে একটা অ্যাঙ্গেলফিং বানিয়ে দিয়েছে, এই মাঝামাঝিতে অ্যাঙ্গেলফিং বানিয়ে দিই। আমি আপনাকে বলছি, ধরুন এখান থেকে পড়ছে, তো মার্কেট এসে যদি এখানে একটা অ্যাঙ্গেলফিং বানালো, রেড কালারের অ্যাঙ্গেলফিং, যেটা পড়ার সিগন্যাল দেয়, আপনি এখানে ট্রেড নেবেন। আপনার টার্গেট কত? এই এতটা, বাস। এই সেটআপে কাজ করুন, আর আপনাকে এখন আপাতত কিছু দেখতে হবে না অ্যাজ এ বিগিনার। এবার এটাতে কি করবেন, আপনি পেপার ট্রেডিং করবেন, সেটাও আমি আপনাকে বলছি। টাকা এখন লাগাবেন না, আগে নিজে এটা দেখুন যে আপনি প্রফিট করতে পারছেন কি না। এবার কি করব, আমরা একটা স্ট্র্যাটেজি পেলাম অ্যাঙ্গেলফিং ক্যান্ডেলের, এটা মারাত্মক স্ট্র্যাটেজি, বড় বড় ট্রেডাররা ইউজ করে, ঠিক
ঠিক আছে? শুধুমাত্র ভাববেন না মানে চার্টের মধ্যে এখানে একটা ইন্ডিকেটর, ওখানে একটা ইন্ডিকেটর, নিচ থেকে একটা ইন্ডিকেটর, উপর থেকে ইন্ডিকেটর, এত কিছু লাগিয়ে জিনিসটা কি হবে জানেন? জিনিসটা হয়ে যাবে হ্যাপাজার্ড, আপনার দেখতে ব্যথা হয়ে যাবে। চার্ট ক্লিন রাখুন, একদম ক্যান্ডেল যেটা আছে সিম্পল একটা এঙ্গেলফিং ক্যান্ডেলে এন্ট্রি নিন, এক্সিট করুন, বাস গল্প শেষ। এত কিছু রাখতেই হবে না। অনেক বিগিনার্স ট্রেডাররা নিজেদের চার্টকে এরকম এই দিক দিয়ে ওই দিক দিয়ে মনে হচ্ছে টোকিওর ফ্লাইওভার, এই দিক দিয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে যাচ্ছে, সেদিক দিয়ে যাচ্ছে, ওই জিনিস করতে যাবেন না। ওটা কোনো প্রফেশনাল ট্রেডাররা করে না। প্রফেশনাল ট্রেডার নিজের যে চার্ট আছে চার্টকে একদম ক্লিন রাখে, ঠিক আছে? এরপরে আমি স্ট্র্যাটেজি পেয়ে গেলাম। আমি কি করব? পেপার ট্রেডিং। আমরা টাকা দিয়ে ট্রেডিং করব না, আমরা করব পেপার ট্রেডিং। পেপার ট্রেডিং কে এখন অনেক কেউ বলে ডেমো ট্রেডিং। এবার ডেমো ট্রেডিং এর জন্য আপনি একটা অ্যাকাউন্টও খুলে নিতে পারেন, ওখানে ডেমো ট্রেডিং আরামসে করতে পারবেন, টাকা লাগবে না ওখানে, কিন্তু ফিল দিবে রিয়েল ট্রেডের মতো। তাছাড়া আপনি ট্রেডিং ভিউতেও পেপার ট্রেডিং ওখানে হয়, পেপার ট্রেডিং করেও আপনি দেখতে পারেন যে স্ট্র্যাটেজি কাজ করছে কি না। আপনি ততদিন টাকা লাগাবেন না যতদিন আপনি পেপার ট্রেডিং করে প্রফিটেবল হচ্ছেন না। আর এখানে সেম টু সেম ফিল দিবে, শুধু টাকা আপনার লাগবে না, কিন্তু ফিল আপনার রিয়েল ট্রেডার মতনই আপনার দেবে। আপনি ট্রেডিং ভিউতেও যদি আপনি ট্রেডিং প্যানেলে চলে যান, ধরুন আমি ট্রেডিং ভিউতে গেলাম, এই ট্রেডিং প্যানেলে চলে গেলাম, আপনি দেখুন এই জায়গাটার মধ্যে লেখা আছে পেপার ট্রেডিং। সেটা আপনি মোবাইলেও দেখতে পারবেন, একটু খুঁজতে হবে, জাস্ট এই নিচে প্যানেলে ট্রেডিং প্যানেলে চলে যাবেন, এই পেপার ট্রেডিং ভিউর আইকন দেওয়া আছে, কম্পিউটারও দেখতে পারবেন। এটাকে আপনি কি করবেন? এটাকে হচ্ছে ক্লিক করে দেবেন, এটা এবার কানেক্ট করে দেবেন, আর কিচ্ছু করতে হবে না। এবার এখানে দেখুন আপনাকে ফ্রিতেই কত টাকা ফান্ড দিয়ে দিয়েছে, 1 লাখ টাকা ফান্ড দিয়ে দিয়েছে। এখানে যা যা ট্রেড করবেন, অর্ডার হিস্ট্রি, অ্যাকাউন্ট হিস্ট্রি, ট্রেডিং জার্নাল, সবকিছু এখানে পেয়ে যাবেন, সবকিছু পেয়ে যাবেন, যেরকম নর্মালিটিস হয় সবকিছু পেয়ে যাবেন, ঠিক আছে? এরপর যখন আপনি ট্রেড করতে যাবেন, হ্যাঁ, ট্রেড করতে যে আপনাকে এই ট্রেডের মধ্যে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার যদি আপনি অর্ডার দেবেন, অর্ডারে আমি বাই করব, বাই করলাম, হ্যাঁ। এবার কোয়ান্টিটি 1, এখানে 2, 3টেও দিতে পারেন, আপনি একটাই দিলেন। এবার আমি কি করব? মার্কেট অর্ডারে বাই করব না লিমিট অর্ডারে বাই করব? আমি লিমিটেই বাই করে নিই। এখন যদি মার্কেট অর্ডারেও বাই করি তো মার্কেট অর্ডারও হয়ে যাবে। ধরুন আমি মার্কেট অর্ডারে বাই করে সেন্ড অর্ডার করে দিলাম, হ্যাঁ। এবার আপনি দেখবেন এগুলোকে কাটি, মিনিমাইজ করলাম। এবার দেখুন এখানে কি হলো, এখানে আমার একটা অর্ডার এক্সিকিউট হয়ে গেল। এবার যদি আমি এসএল, এই যে দেখুন এখানে এসএল লেখা আছে, এই এসএলটাকে কি করবো? একটু নিচে করে দেবো। ধরুন এটা হচ্ছে আমার এসএল হয়ে গেল, কনফার্ম করে দিলাম। আর টার্গেট ধরুন এটাকে আমি নিয়ে এই এত দূর করে দিলাম, এটাকেও কনফার্ম করে দিলাম। এবার এই ট্রেডটা আমার অন আছে, এটা চলুক, যতক্ষণ চলবে চলুক। নিচে চলে আসলে এসএল অটোমেটিকলি হিট হয়ে যাবে, উপরে চলে গেলে প্রফিট অটোমেটিকলি হিট হয়ে যাবে, বাস টার্গেটও অ্যাচিভ হয়ে যাবে, এসএল অ্যাচিভ হয়ে যাবে। ট্রেড আপনি এখানে লাগিয়ে এবার আপনি ঘুরতে চলে যান, অসুবিধা কিছু নেই। অটোমেটিকলি 1 ঘন্টা 2 ঘন্টা পরে এই জিনিসগুলো হয়ে যাবে। ট্রেড নিয়ে ক্যালকুলেশন করবেন না যে স্টপ লস হিট হবে কি টার্গেট হিট হবে, দুটো জিনিস একসঙ্গে লাগিয়ে দেবেন। ট্রেড নেবেন, স্টপ লস লাগিয়ে রাখবেন, টার্গেট লাগিয়ে রাখবেন, গল্প শেষ, আর কিচ্ছু করতে হবে না। এরকম করে আপনি এখানে ট্রেডিং করতে পারবেন। এবার বাই চান্স ধরুন আমি এখন কখন ট্রেড নিলাম, এটা আমি মাঝামাঝি ট্রেড নিলাম, মাঝামাঝি ট্রেড নিতে হয় না, এখন আপনাদেরকে দেখানোর জন্য ট্রেড নিলাম। এবার আপনি কখন ট্রেড নেবেন? ধরুন উপরে গেল মার্কেটটা, ধরুন মার্কেটটা এখান থেকে উপরে গেল, এখানে যদি কিছু অ্যাঙ্গেল ফিং আপনি দেখতেন তাহলে এখানে আপনি ট্রেড নিতেন, এই এতটুকু আপনার টার্গেট থাকতো, উপরে আপনার এসএল থাকতো, বুঝতে পেরেছেন? আর এই যতগুলো ট্রেড নেবেন সবগুলো হিস্ট্রিতে আপনি চেক করতে পারবেন, আর কি কি ভুল করেছেন সেই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। এবার ধরুন আমি তো এটা একটা প্যানেলে দেখাচ্ছি, বোর্ড এটা প্যানেলে দেখাচ্ছি, হয়তো আপনি কম্পিউটারে করবেন, হয়তো ইন্টারফেস একটু চেঞ্জ হবে, হয়তো আপনি মোবাইলে করবেন বা ট্যাবে করবেন, ল্যাপটপে করতে পারেন, এগুলোর ইন্টারফেস একটু হলেও চেঞ্জ হতে পারে। তো আপনি হচ্ছে একটু ইউটিউবে সার্চ করে নেবেন যে হাউ টু পেপার ট্রেডিং ইন ট্রেডিং ভিউ ইন ল্যাপটপ অর কম্পিউটার অর মোবাইল, বাস এতটুকু দেখবেন, একটা ভিডিও কারো না কারো ভিডিও চলে আসবে, দেখে নেবেন, আর কিছুই না, ঠিক আছে? এরপরে সিম্পল প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি ফর বিগিনার, এটা যে আমি আপনাকে দিলাম অ্যাঙ্গেল ফিং, এটা হচ্ছে আমি আপনাকে প্রাইস অ্যাকশনই দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল প্রাইস অ্যাকশন, কি যে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স মার্ক করব, মানে মার্কেটটা যেখান থেকে পড়েছে এটা হয়ে গেল আমার রেজিস্ট্যান্স, আর মার্কেটটা যেখান থেকে উঠেছে এটা হয়ে গেল সাপোর্ট, এটাই প্রাইস অ্যাকশন। এখানেই ইনস্টিটিউশন সবগুলো থাকে। এবার মেন বিষয় হচ্ছে অ্যাঙ্গেল ফিং ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল, সেটা কিন্তু আমি আর আপনি বানাতে পারবো না। এটার ভিতরে সাইকোলজি হচ্ছে এখানে স্মার্ট মানি ঢোকে, যখনই বড় ক্যান্ডেল তৈরি হয় স্মার্ট মানি ঢোকে, কারণ এখানে অনেক ভলিউমস ঢোকে, ঠিক আছে? অনেক বড় বড় ট্রেডাররা আইডেন্টিফাই করে জোনগুলোকে, তারপরে যে একটা অ্যাঙ্গেল ফিং ক্যান্ডেল তৈরি হয়, বড় ক্যান্ডেল তৈরি হয়, তার জন্যই এই সাইকোলজি আছে, তার জন্যই এই পুরো মার্কেটে দেখবেন হ্যামারও কাজ করছে না, ডোজিও কাজ করছে না, কোনো ক্যান্ডেল কাজ করছে না, স্ট্র্যাটেজি কাজ করছে না, কিন্তু অ্যাঙ্গেল ফিং ক্যান্ডেল যদি এটার মধ্যে ট্রেড নিয়ে শুধু ট্রেড করবেন, আপনার কাজ করবে 95% আপনি টাকা বাড়িতে নিয়ে যাবেন। তো কিন্তু তা ধুম করে টাকা লাগাবেন না। এখন আমার কথা শুনে প্রথমে ডেমো ট্রেডিং করুন, তারপরে যখন ডেমো ট্রেডিং আপনি প্রফিটেবল হয়ে যাবেন তারপর আপনি রিয়েল মানি দিয়ে ট্রেডিং করুন। এরপর আন্ডারস্ট্যান্ডিং নিউজ অ্যান্ড ইটস মার্কেট ইম্প্যাক্ট, ঠিক আছে? আপনি বিগিনার্স আছেন, ঠিক আছে? এবার বয়সের ডিফারেন্সও হতে পারে, কেউ 20 বছরে বিগিনার্স হয়, কেউ 40 বছরে
বিগিনার্স হয়, কিন্তু যারা 40 বছরে হয় তারা দেশ দুনিয়ার খবরটা তো একটু হলেও বোঝে। এটা তো বোঝে যে কি জিনিসটা ডোনাল্ড ট্রাম্প কোন সময় একটা ট্যারিফের কথা বলবে আর মার্কেটটা পড়ে যাবে। তো সেই জায়গাও আমাদেরকে একটু হলেও অ্যালার্ট থাকতে হয়। এবার আমি ধরুন এখানে একটা অ্যাঙ্গেলফিং দেখে নিলাম, একটু উপরে আছে, টার্গেট আমার এখানে আছে, আর এই মাঝামাঝির মধ্যে ডোনাল্ড ট্রাম্প বাবু আসলো আর কোন দেশের মধ্যে ট্যারিফ লাগিয়ে দিল, আর আমি ভাববো যে হ্যাঁ মার্কেটটা আমার টার্গেট হিট করে দিবে, করবে না। কারণ এই নিউজ ইম্প্যাক্টটা খুবই মানে খতরনাক একটা জিনিস। কারণ নিউজ শুধু আপনি শুনছেন না, ওয়ার্ল্ড ওয়াইড লোক শুনছে। এই নিউজ যখনই আসবে লোক এখানে সেল করতে শুরু করে দিবে, আপনার টার্গেট অব্দি যাবে না, মার্কেট নিচে পড়ে যাবে। যদি নিউজ কিছু মানে নেগেটিভ আপনি শুনতে পাচ্ছেন, তখন কিচ্ছু করতে হবে না, আপনি তখন মার্কেটের থেকে একটু দূরে চলে যান। যেরকম বৃষ্টি বাদলা হয় না, প্রাকৃতিক আপদা, ধুম করে বৃষ্টি পড়লো, ওই হলো সেই হলো, তখন আমরা কি হই, অ্যালার্ট হয়ে যাই, ছাতা নিয়ে নেই, রেনকোট পরে নেই, তাই তো। ওই সময় নর্মালি হচ্ছে 80 স্পিডে বাইক চালাই না, বা কার নিয়ে ঘুরতে ফ্যামিলি পিকনিক করতে যাই না, আমরা বাড়িতেই থাকি। বাই চান্স যদি কোনো আপদা হয়ে যায়, যেরকম করোনার সময় বাড়িতেই ছিলাম, তো এবার সেই জিনিসই হলো, ওটাই হচ্ছে আমাদের ট্রেডিং এর নিউজের এফেক্ট কিছু হতে পারে। মার্কেট ধরুন এখানে ট্যারিফ লাগালো, আপনি হয়তো ট্যারিফটা, পুরো দুনিয়া হয়তো ট্যারিফটা বুঝতে পারছে যে এটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে, কিন্তু হয়তো কিছু কিছু লোকের জন্য ওটা পজিটিভ ইম্প্যাক্ট, ঠিক আছে, হয়তো কিছু পজিটিভ ইম্প্যাক্ট হতে পারে। তো হতে পারে যে মার্কেটটা এখানে হালকা নিচে পড়লো, তারপরে এতটা উপরে চলে গেল, এরকম হতেই পারে। বা মার্কেটটা হচ্ছে একটু উপরে গেল, তারপরে পট করে নিচে পড়ে গেল, এটা হতেই পারে। তো নিউজ যখনই থাকবে আপনারা ট্রেডিং তখন করবেন না। তাহলে এই মডিউলটা এত দূরই, আবার আমরা আসবো আমাদের নেক্সট মডিউলে।